প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, জান্নাতুল আপু এই ঘটনাটি নিজেই প্রত্যক্ষ করেছেন 2019 কি 20 সালের দিকে। ওনার দেশের বাড়ি বাগেরহাটের কচুয়াতে। তো এই যে জান্নাতুল আপু, তারপরে যে সুলাইমান ভাই, ওনারা কিন্তু বর্তমানে যশোরের নিউ মার্কেট এলাকায় বসবাস করছেন। তো জান্নাতুল আপু ওনার গ্রামের ডিটেলস ঠিকানা দিয়েছেন, তবে বলেছেন যে এটা বলাটা ঠিক হবে না, এই জন্য উনি আমাদেরকে নিষেধ করেছেন। আমরা শুধু বাগেরহাট এবং উপজেলা কচুয়া এতটুকু বলছি। উনি জীবনের একটা বড় সময় ওনার নানা বাড়িতে কাটিয়েছেন। 2015 কি 16 সালের দিকে আবার উনি দাদা বাড়িতে চলে আসেন। ওনার বাবা মা দুজনই চট্টগ্রামে থাকতেন। ওনার বাবা অলিম্পিক কোম্পানিতে চাকরি করতেন, ওনার মা আর একটা জায়গায় চাকরি করতেন। উনি যখন ওনার দাদা বাড়িতে ফেরত আসার পর এই ঘটনাটি উনি নিজেই অনেকটা দেখেছিলেন আর কি, কী হয়েছে এর ফলাফলটা আর কি। তো ওনাদের একটা ভিটা রয়েছে, অনেক সময় থাকে না গ্রামে পুরনো পরিত্যক্ত কিছু ভিটা থাকে, সেই ভিটায় শাক সবজি চাষ হয়, মানে একদম বিরান ফেলে রাখে না। তো ওনাদের ওরকম একটা ভিটা ছিল। তো ওই ভিটার কাছাকাছি একটা গাব গাছ রয়েছে। কথিত আছে এই গাব গাছের নিচে নাকি 1 কলস স্বর্ণের টাকা রয়েছে বা মোহর রয়েছে, কিন্তু এটা কেউ নিতে পারে না। কেন নিতে পারে না সেটা নিয়েও এক রহস্য। অনেককেই নাকি এই টাকা নেয়ার জন্য কোনো এক অশরীরী লোভ দেখায়। অনেকে নাকি সে টাকা পেয়েছে, কিন্তু পাবার পর যেটা হয়েছে সেটা হচ্ছে যিনি পেয়েছেন তিনি চিরদিনের জন্য উন্মাদ হয়ে গেছেন। মারা গিয়েছেন বিষয়টা এরকম না, তবে উন্মাদ হয়ে গেছেন, যা কোনো চিকিৎসাই ভালো হয়নি। কোনো এক সাপুরিয়া এসে জানিয়েছিলেন যে এইখানে যেই কলসটা রয়েছে এবং কলসের মধ্যে যেই স্বর্ণের টাকা রয়েছে বা মোহর রয়েছে, এটা কেউ সহজে নিতে পারবে না। আর এটা যার দায়িত্বে আছে সে অনেককেই লোভ দেখাবে, লোভ দেখিয়ে তার স্বার্থ হাসিল করার চেষ্টা করবে, কিন্তু কাউকে দেবে না। দেবে কিন্তু একটা মোহরও কেউ খরচ করতে পারবে না, পরে সেটা হারিয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে। মাঝখান থেকে যেই ব্যক্তিটা এটা নিয়ে আসছে সে পাগল হয়ে যাবে। হচ্ছিলও তাই। অনেককেই নাকি লোভ দেখাতো, বলতো যে কাউকে বলবি না, নিয়ে আসবি। তো নিয়ে আসার পর যখন পাগল হয়ে গেছে তখন তার পরিবার থেকে জানা গিয়েছে যে এই ঘটনা সে ঘটাইছে। পরবর্তীতে সে নিজেও বলছে একবারে তো একদম বদ্ধ উন্মাদ হয় না, আস্তে আস্তে পাগল হয়ে গেছে আর কি। তো এইভাবে বিভিন্ন রকম ঘটনার প্রেক্ষাপটে মানুষের কাছে এই বিষয়টা জানাজানি হয়ে যায়। কোনো এক সাপুরিয়া নাকি বলেছিল যে এটা সেই পাবে যার শরীরে 21টা আঙ্গুল রয়েছে। আমাদের হাত পা মিলিয়ে কিন্তু 20টা আঙ্গুল, ডান হাত বাম হাত মিলিয়ে 10টা আঙ্গুল, আবার ডান পা বাম পা মিলিয়ে 10টা আঙ্গুল। অনেক সময় দেখা যায় কারো 21টা আঙ্গুল রয়েছে, কোনো কোনো আঙ্গুলের সাইড দিয়ে আর একটা আঙ্গুল হয়ে যায়। এটা কিন্তু সচরাচর দেখা যায় না, বিভিন্ন মানে অল্প কিছু মানুষদের কিন্তু এই সমস্যাটা থাকে আর কি। তো ওই সাপুরিয়া বলেছিল যে এইটা যেই ভিটার, যাদের ভিটা আর কি, ওই বংশের যদি কারো 21টা আঙ্গুল থাকে সে শুধু নিতে পারবে, এছাড়া অন্য কেউ নিতে পারবে না। অনেককেই লোভ দেখাবে কিন্তু কেউ সেটা ধরতে পারবে না, আর যেই ধরবে সে তো শেষ। এটা তো আমরা হিস্ট্রি বললাম যে এটা প্রচলিত আছে কথাটা, অনেক সাপুরিয়ার মাধ্যম দিয়ে এটা মানুষজন জেনেছিল। তো এবার আসি এই জান্নাতুল আপুর আব্বুর দাদির ঘটনায়। উনি এক রাত্রে স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখেন যে কেউ বলছে এই তুই গাব গাছের কাছে চলে আয়, তোকে 1 কলস স্বর্ণের মোহর দেব, আর তুই যেটা করবি সেটা হলো জোড়া নারকেল আমাকে দিবি, আর কিছু করতে হবে না। আর একটা ছোট কাজ করতে হবে, এখানে আসার আগে একটু সিন্নি রেঁধে ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়ে দিবি। ও সময় সিন্নি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই যে গুড় বা চিনি দিয়ে চালের মধ্যে দিয়ে এক ধরনের পায়েস রান্না করা হতো, দুধ গুড় অথবা চিনি দিয়ে। গ্রামের মসজিদগুলোতে বিভিন্ন সময় দেখা যেত যে শুক্রবারে জুম্মার নামাজের পর
কলা পাতা বা অন্য কোনো কিছুতে এই সিন্নিগুলো দেয়া হতো। অনেক সময় দেখা যেত যে বাচ্চারা এটা খুব পছন্দ করতো আর কি। এখন তো খুব একটা এটা দেখা যায় না। তো ওই রকমই নির্দেশনা দেওয়া হয় তাকে। উনি অবশ্য এটা করেন নাই, উনি আর একজনের সাথে বিষয়টা শেয়ার করেছেন, ওনারই পরিবারের আরেকজনের সাথে, যে চল চল যাই ওইটা নিয়ে আসি, আমার না স্বপ্নে দেখাইছে। তখন সেই ব্যক্তি আবার বলেছেন, তার নামটা বলছি না যেহেতু বলতে নিষেধ করছেন, উনি আবার বলেছেন যে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না যে ওই গাব গাছের ওই টাকার কথা? কত মানুষ পাগল হয়ে গেছে ওই জিনিস আনতে গিয়ে, কত মানুষকে লোভ দেখাইছে, আজ পর্যন্ত কেউ পাইছে? যারাই বাড়িতে নিয়ে আসছে এরাই পাগল হয়ে গেছে। তোমার আবার কি হয়ে গেল হঠাৎ করে যে তুমি এই স্বপ্নটা দেখার পর তোমার এটা নেয়ার ইচ্ছা জাগলো? খবরদার ওইদিকে যাও না। তো এটা ওনার পরিবারের একজন সদস্য না করে দেন যে উনি সাথে যাবেন না। এরপর ঘটে আর একটা ঘটনা, সেটা হলো যে উনি কিভাবে ওই জিনিসটা নিয়ে বাড়িতে আসছে, আর ওই যে সিন্নি দিতে হবে এটা উনি করেন নাই। আর স্বপ্নের মধ্যে ওই যে জোড়া নারকেল দেওয়ার প্রতিশ্রুতি উনি দেন নাই। জোড়া নারকেল বিষয়টা আসলে কি ইন্ডিকেট করে, ইতিপূর্বে বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে জোড়া নারকেল মানে হলো যে তার দুটো ছেলে সন্তান তাকে নিয়ে যাবে, এর বিনিময়ে জিনিসটা তাকে দেবে। উনি কিন্তু স্বপ্নের মধ্যেও রাজি হন নাই, আর ওই যে সিন্নির যে ব্যাপারটা এটা উনি দেন নাই। এরপর উনি শেয়ার করছেন পরিবারের একজন সদস্য না করে দিয়েছে, উনি আবার অন্য কারোর সাথে এটা শেয়ার করেন নাই। এরপর কোনো একটা সময়ে উনি নাকি গিয়েছেন, ঠিক কোন সময় গিয়েছেন, কি হয়েছে এই বিষয়ে আসলে বিস্তারিত উনি বলেন নাই। উনি নাকি ওই গাব গাছের কাছে গিয়ে দেখেন যে ওইটার উপরে একটা স্বর্ণের কলস, স্বর্ণের কলস না এমনি কলস, তার ভিতরে স্বর্ণের মোহর বা টাকা আর কি, ওইটা উনি বাড়িতে নিয়ে আসছেন। বাড়িতে নিয়ে আসার পর ওনার মধ্যে পাগলামির সিমটমগুলো দেখা যায়। যখন এটা হয়েছে তখন ওই যে উনি পরিবারে যার সাথে শেয়ার করেছিলেন উনি তখন সন্দেহ করছেন যে এই ঘটনা কি রে। তখন এই জান্নাতুল আব্বুর দাদিকে বলছেন, এই তুমি কি ওই কলস নিয়ে আসছিলা? তখন উনি হাসতে হাসতে বলে যে হ্যাঁ আনছিলাম তো, ওই সেটা ওই জায়গায় রাখছি। ওখানে গিয়ে দেখে সেই জিনিস নাই। এরপর আস্তে আস্তে তার এই পাগলামির সিমটমগুলো বাড়তে থাকে। আস্তে আস্তে উনি একদম বদ্ধ পাগল হয়ে যান। কোনো চিকিৎসায় সেটা ভালো হয়নি। পরেও কিন্তু এরকম ভাবে পাগল হয়েছে এমন লোক আছে। গাব গাছের নিচে থাকা, মাটির নিচে থাকা এই যেই কলস রহস্যের যে ব্যাপারটা, যে গুপ্তধনের ব্যাপারটা, এটা কিন্তু এখনো প্রচলিত আছে ওইখানে। এখনো নাকি কেউ কেউ স্বপ্নে এটা দেখে, দেখার পর ওইটা নিয়েও আসে, নিয়ে আসার পর সে উন্মাদ হয়ে যায়। মারা যায় নাই কেউ, বাট উন্মাদ হয়ে গেছে। এটা কিন্তু এখনো এটা চলমান রয়েছে। ঘটনাটা এ পর্যন্তই ছিল। চলুন ঘটনায় চলে যাই। হাসান ভাই 2011 সালে উনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন। আর ওনারা কয়েকজন বন্ধু মিলে বাসা নিয়েছিলেন বরিশালের সিএমবি রোডের পাশে। একটি মেস বাসা নিয়েছিলেন। উনি ছাড়াও আরও 3 জন ওই বাসায় উঠেছিলেন। একজনের নাম তাহমিদ, আরেকজনের নাম জামিল, আরেকজনের নাম অনন্ত। এই 3 জনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়াতে। বাসাটা ছিল 2 রুমের, একটা কিচেন ছিল, একটা ওয়াশরুম ছিল। তো মোটামুটি ভালোই চলছিল সব কিছু। বেশ কয়েকদিন যাওয়ার পর হঠাৎ গভীর রাতের বেলা ওয়াশরুমের ভিতর থেকে ভয়ঙ্কর গর্জন, এমন গর্জন মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো প্রাণী ওয়াশরুমে আটকা পড়েছে, গর্জন করছে। আর ওয়াশরুমের ভিতরে ধুম 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 এরকম শব্দ, মনে হচ্ছে ওয়াশরুমের যে দেয়াল রয়েছে এই দেয়ালের উপর কেউ আঘাত করছে। এরকম বেশ খানিকক্ষণ হয়। তো এই যে হাসান ভাই উনি বের হয়ে আসছেন। বের হয়ে এসে দেখেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে জামিল এবং অনন্ত। উনি বলছেন কি ব্যাপার জামিল, অনন্ত, তোমরা দরজার বাইরে দাঁড়িয়ে আছো, ওয়াশরুমের ভিতরে এরকম শব্দ হচ্ছে কেন? তখন ওরা বলে চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। এই দরজার লক আমরা বাইরে থেকে লাগিয়ে রেখেছি, ভেতরে তাহমিদ আছে। ভেতরে তাহমিদ আছে? এটা কিভাবে সম্ভব? আর এরকম শব্দ করছে, তোমরাও কেন
দরজা খুলে ওকে বের করছো না? তখন ওরা বলে যে না, এখন বের করা যাবে না। এদিকে হাসান ভাই তো বেশ অবাক হয়েছেন, কি বলে এরা। একটা পর্যায়ে এসে এই গর্জন এবং ধুমধাম শব্দ থেমে যায়। এরপর ওরা যখন দরজার সিটকেনি বাইরে থেকে খুলেছে এবং দরজাটা ফাঁকা করে দিয়েছে, তখন এই হাসান ভাই দেখতে পান এই যে তাহমিদ ছেলেটা, সে ওয়াশরুমের মধ্যে পড়ে আছে, তার হাতে রক্ত, হাত ফেটে গিয়েছে। সে হাতের এই পাতা দিয়ে এমনভাবে দেয়ালে আঘাত করেছে যে তার হাতের পাতা ফেটে গিয়েছে। সে ওয়াশরুমে পড়ে আছে। এরপর ওনারা তিনজন মিলে তাহমিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে ঘরে শুইয়ে দেন। এই যে হাসান ভাই, উনি তো বেশ অবাক হয়ে গেছেন। উনি চিন্তা করছেন যে আচ্ছা, এই যে অনন্ত আর জামিল, এরা দিব্যি বাইরে দাঁড়িয়ে আছে, মজা দেখছে, দরজা লক করে দিয়েছে, ঘটনাটা কি? উনি এরপরে এই বিষয়টা যখন ওদেরকে জিজ্ঞেস করছে, ওরা বিষয়টা এড়িয়ে যায়। এর বেশ কিছুদিন পর যখন এই যে তাহমিদের হাতের যে তালুটা, এটা ঠিক হয়ে গেছে অনেকটাই, ওরকমই একটা সময় ওই দিন রাতের বেলা সেই একই ঘটনা, ধুম 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 শব্দ ওয়াশরুমের ভিতর থেকে, আর ভয়ঙ্কর একটা প্রাণীর গর্জন। এটা শুনে এই তাহমিদ ভাই তো ধর্মর করে উঠে বসেন, আরে কি শুরু হয়ে গেল এগুলা। উনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর দেখেন এই অনন্ত এবং জামিল দরজার বাইরে দাঁড়িয়ে আছে। উনি তো বুঝতে পারেন ভেতরে তাহমিদ আছে। তখন এই হাসান ভাই বলছে, এই তোমরা বলো তো ঘটনা কি? তখন এই জামিল ছেলেটা বলে যে ভাই, ওর সাথে সমস্যা আছে, অনেক আগে থেকেই সমস্যা আছে, এখন কিছু বলা যাবে না, চুপ থাকো। তখন তাহমিদ ভাই, উনি তো ভেতরে ছিলেন, আর এই যে হাসান ভাই যখন এটা শুনেছেন, উনিও চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর এই জিনিসটা থেমে যায়। থেমে যাওয়ার পর ওরা দরজা বাইরে থেকে খুলে দেয়। তখন গিয়ে দেখা যায় সেই আগের মতো অবস্থা, মেঝেতে পড়ে আছে, একদম এলোমেলো অবস্থা, হাত ফেটে গেছে, ওই হাত দিয়ে বারবার দেয়ালে আঘাত করেছে, হাত ফেটে গেছে। আবার তাকে নিয়ে আসা হয়, এবার তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বেশ কিছুদিন বাড়িতে থাকে। এদিকে কি হয় যে ওনারা ওই বাসাটা ছেড়ে দেন। বাসাটা ছেড়ে দিয়ে এই চারজন এবং আরও একজন, অর্থাৎ এই হাসান ভাই, তাহমিদ, জামিল, অনন্ত সহ আরও একজন, মোট 5 জন আর একটা বাসা ভাড়া করেন। সেটা অবশ্য এই বাসা থেকে বেশ বড় বাসাই ছিল। সেখানে ওয়াশরুম ছিল 2টা, একটা মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম, আর একটা কমন ওয়াশরুম, আর একটা রুম ছিল, আর কিচেন ডাইনিং তো ছিলই। তো এই যে তাহমিদ ভাই, সে কিন্তু থাকতো ওই ড্রয়িং রুমের একটা জায়গায়, মানে ফাঁকা জায়গায় থাকতো। আর এই হাসান ভাই, উনি আর একটা রুমে থাকতো, ওনার সাথে লোক থাকতো। আর এই যে জামিল, অনন্ত, ওনার আবার আর একটা রুমে থাকতেন। তো এইভাবেই ওনারা থাকছিলেন। হঠাৎ করে রাতের বেলা কি হয়েছে, এই তাহমিদ চিৎকার শুরু করেছে, জামিলকে ডাকছে, অনন্তকে ডাকছে, এই জামিল, এই অনন্ত, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমাকে এখনই ওয়াশরুমের ভিতরে ঢুকায় দরজা বাইরে থেকে বন্ধ করে দাও। তো ওরাও ধর্মর করে ওঠে। এই হাসান ভাই বের হয়েছে এই অবস্থা দেখে যে এই তাহমিদ চিৎকার করছে। তো উনি উঠে আসেন। উঠে আসার পর দেখে যে এই 2 জন মিলে, বিশেষ করে জামিল এবং অনন্ত মিলে এই তাহমিদকে ওয়াশরুমের ভিতরে ঢুকাই দিল। আর ঢুকানোর কয়েক মিনিট পর আবার শুরু হয়ে গেল সেই আগের মতো ঘটনা, ভয়ঙ্কর গর্জন, ধুমধাম ধুমধাম শব্দ। তবে এবার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আগের যেই বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিংয়ের যেই ওয়াশরুমের দরজাটা ছিল, সেটা কাঠের বা এই টাইপের কোনো শক্ত জাতীয় জিনিস ছিল, যার কারণে সেটা কিন্তু কখনো ভেঙে যায়নি। আর এবার যে ওয়াশরুমটা আছে এই বাসায়, এই ওয়াশরুমের দরজাটা হচ্ছে প্লাস্টিকের, এরকম প্লাস্টিকের বোর্ড আলা দরজা থাকে না বিভিন্ন জায়গায় ওয়াশরুমের, ঠিক এই রকম একটা দরজা। অল্প সময়ের মধ্যে এই দরজা ভেঙে তাহমিদ বাইরে পড়ে যায়। তখন ও সেন্সলেস অবস্থায় ছিল, ভিতরে কিন্তু এরকম চলছিল। যখনই দরজা ভেঙে বাইরে পড়ে গিয়েছে, তখন সে সেন্সলেস হয়ে গেছে। তখন সবাই মিলে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে বিছানায় শুইয়ে দেয়। তো এবার সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে না, তাহমিদকে আর তাদের সাথে রাখা যাবে না,
তাকে পাঠিয়ে দিতে হবে, এরকমভাবে আর চলতে পারে না। তাহমিদকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় 3 মাসের মতো সে বাড়িতে ছিল। এখন তাদের বন্ধু বান্ধব এভাবে তো তাকে মেস থেকে তাড়িয়েও দেওয়া যায় না। বিষয়টা কেমন হয়ে যায়, নিজেদের কাছেও খারাপ লাগছিল, ছেলেটার একটা সমস্যা আছে, তারপরও তাকে কিভাবে তাড়িয়ে দেই। 2-3 মাস পর তাহমিদ আবার ওই বাসায় ফেরত আসে। মোটামুটি সবকিছু ঠিকঠাক মতো চলছিল। দেখা গেল সে যে বিভিন্ন জায়গায় গিয়েছিল, বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে, শরীরে বিভিন্ন জায়গায় তাবিজ কবজ এগুলো লাগানো। তো সে যখন ফেরত আসছে, ফেরত আসার পর বলে যে সে আগের থেকে অনেকটাই ভালো, তবে মাঝে মাঝে কিছু সমস্যা হতে পারে। এরকম চলছিল মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে, আর কোনো সমস্যা হয়নি। একদিন রাতের বেলা সবাই মিলে আড্ডা দিচ্ছিল, বিভিন্ন গল্প গুজব হচ্ছে, একদম স্বাভাবিকভাবেই কিন্তু তাহমিদ কথা বলছে। হঠাৎ করে কি হয়, তাহমিদ অন্যরকম কোনো কিছু ফিল করতে থাকে। তাহমিদ তখন ওই জামিলকে বলে, জামিল দ্রুত আমার মাথাটাই খাটের সাথে চেপে ধর, আর আমার মা তোকে যে দোয়া শিখিয়ে দিয়েছে সেটা 41 বার পর, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। ওরা তখন কি করেছে, মনে হলো যে দ্রুত ওর শরীরের উপর চেপে বসে ওর মাথাটা খাটের সাথে চেপে ধরল। চেপে ধরার পর দোয়া দুরুদ পড়া শুরু করেছে। এর কিছুক্ষণ পর যেটা হলো সেটা হচ্ছে, তাহমিদ এক ঝাড়ি দিয়ে ওদেরকে ফেলে দিল, আর এমনভাবে ঘুরে তাকালো সবার দিকে। এই ঘুরে তাকানো দেখে এই হাসান ভাই মারাত্মক ভয় পেয়ে যান। মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ার যেভাবে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীর উপর আক্রমণ করার আগে উদ্যত হয়, ঠিক সেরকমটাই হয়েছে এই তাহমিদ। তখন ওই অবস্থাতেও তাহমিদ বলে ওঠে, সবাই মিলে আমাকে চেপে ধরো, সবাই মিলে আমাকে চেপে ধরো, নাহলে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। উপস্থিত সবাই মিলে তাহমিদকে চেপে ধরে, কিন্তু তারপরও কিছু হচ্ছিল না, বারবার সবাইকে ছিটকে ফেলে দিচ্ছে। একটা পর্যায়ে অনেক কষ্টে তাকে আটকাতে সক্ষম হয়, আর জামিল ওর বুকের উপর উঠে একটা দোয়া 41 বার যখন পড়া শেষ করে, তখন তাহমিদ একদম শান্ত হয়ে যায়। এরপর তাহমিদের বাড়িতে খবর দেওয়া হয়। তখন তাহমিদের মা বাবা এসে তাহমিদকে নিয়ে যায়। তাহমিদ তো চলে গেল। তো তাহমিদ চলে যাওয়ার পর সে বাসায় যাওয়ার পরও বেশ ট্রিটমেন্ট করেছিল। পরবর্তীতে তাহমিদ আসার পর এই যে হাসান ভাই জিজ্ঞেস করে, আচ্ছা তাহমিদ বলো তো আসলে এই সমস্যাটা তোমার সাথে কেন হচ্ছে? তখন তাহমিদ বলেছিল যে তোমাকে বলবো এখন না, একটু সময় করে, বেশ সময় নিয়ে বলবো, তাহলে তুমি বুঝতে পারবা যে ব্যাপারটা কি, কেন আমি এই ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হচ্ছি। কে চায় এই সমস্যার মধ্যে থাকতে, কিন্তু আমি নিরুপায় হয়ে গেছি, আমার জীবনটা শেষ করে দিল একদম। এসব কথার অর্থ যদিও বা ওই সময় হাসান ভাই বুঝতে পারছিলেন না, তো একটা সময় এসে উনি বুঝতে পারেন। বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে এই যে তাহমিদ, তার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওনারা। তাহমিদের বাড়িটা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া যে লঞ্চ ঘাট, আর ওই লঞ্চ ঘাটের কাছাকাছি নৌবাহিনীর যে জাহাজগুলো যেখানে রাখা হয়, এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় তাদের বাড়ি, বা কাছাকাছি একটা জায়গায় বাড়ি আর কি। তো জায়গাটা বেশ সুন্দর। তাহমিদ তখন এই হাসান ভাইকে এই ঘটনাটি খুলে বলেছিলেন। তাহমিদ বলছিলেন যে 2011 সালের বেশ কিছুদিন আগের ঘটনা। এক রাত্রে তাহমিদ ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকার পর দেখা গেল সে তার আপন ছোট ভাই, তার নাম হচ্ছে লিটন, এই লিটনকে সাথে নিয়ে ঘুরতে বেরিয়েছে। স্বপ্নের মধ্যে সে কিন্তু দেখছে, সে যখন ঘুরতে বেরিয়েছে সে দেখে এই যে কলাপাড়া লঞ্চ ঘাট আর নৌবাহিনীর জাহাজগুলো যেখানে রাখা হয়, এর মধ্যবর্তী একটা জায়গায় খুব সুন্দর ঝলমলে উঁচু একটা প্রাসাদ। এটা কিন্তু দিনের বেলা, সে দিনের বেলাতে দেখছে, স্বপ্নের মধ্যেও কিন্তু দিন, কিন্তু সে ঘুমিয়ে আছে রাতের বেলা, মানে স্বপ্নের মধ্যে সে দেখছে সেটা দিন চলছে। তো ওরা কি করেছে, ওই প্রাসাদটা দেখে আলোচনা করছে, আরে এইখানে তো এরকম কোনো প্রাসাদ ছিল না। এদিকে এই যে ছোট ভাই লিটন, সে তাহমিদকে বলছে যে ভাইয়া আমার না খুব পানি পিপাসা পেয়েছে, পানি খাবো কোথায়, নদীর এই পানি তো খাওয়া ঠিক হবে না, চলো ওইখানে যাই, ওইখানে যাওয়ার পর যদি কোনো পানি পাই। তো ওরা কি করলো, ওই প্রাসাদে চলে গেল। প্রাসাদের দরজা খোলাই ছিল, কোনো লোকজন দেখলো না, ঢুকে গেল সেই ঘরের মধ্যে। তারপর মেইন যে দরজাটা, যেই দরজা দিয়ে তারা ওই
ঘরে প্রবেশ করবে, ওই দরজাটাও খোলা। ওই দিক দিয়ে ঢোকার পর তারা দেখলো তারা একটা হল রুমের মতো জায়গায় চলে এসেছে। ডুপ্লেক্স বাড়িগুলোতে সাধারণত সিঁড়ির কাছে একটা ফাঁকা জায়গা থাকে, ড্রয়িং রুম, ডাইনিং রুম, ওই জায়গাতে অনেকে বসে কথাবার্তা বলে, সোফা রাখা থাকে। ডুপ্লেক্স বাড়ির নিচতলাতে যেরকম হয় আর কি, ওই রকম একটা জায়গায় তারা চলে আসলো। তারা দেখলো ওখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে। তো ওখানে এসেও কাউকে তারা দেখতে পাচ্ছে না। বাড়িটা বেশ সাজানো গোছানো, কিন্তু কোনো মানুষ সেখানে নাই। তখন এই যে তাহমিদ, সে ডাকছে, কেউ আছেন? একটু আসবেন, আমার ছোট ভাইয়ের খুব পানি পিপাসা পেয়েছে, একটু পানি দেবেন। তো কয়েকবার ডাকাডাকি করার পর দেখা গেল ওই দোতলা থেকে একটা মেয়ে উকি দিয়েছে। বয়সে তাহমিদের মতোই হবে বলে মনে হলো। মেয়েটা বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর সে কোনো কথা বলছে না। তো তাহমিদ বলছে যে একটু পানি দিবেন, আমার ছোট ভাইয়ের পানি পিপাসা পেয়েছে আর কি। মেয়েটি কোনো কথা না বলে আবার উপরে চলে গেল, একটা কাচের গ্লাসে এক গ্লাস পানি এনে তাহমিদের হাতে দিল। তো তাহমিদ সেই পানিটা হাতে নিয়ে লিটনকে দিল। লিটন পানিটা খেলো। খাওয়ার পর এই তাহমিদ ওই মেয়েটাকে প্রশ্ন করছে, আপনি কে, আপনার নাম কি, এখানে তো কোনো ঘর বাড়ি ছিল না, এই বাড়িটা কবে করলেন আপনারা? মেয়েটি কোনো উত্তর দেয় না। উত্তর না দিয়ে সে আবার হেঁটে হেঁটে উপরে চলে গেল। এরপর এই যে লিটন এবং তাহমিদ, এরা দুজন ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তারা হাঁটতে হাঁটতে নিজেদের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তাহমিদ লিটনকে ওই যে বাসা, মানে অর্থাৎ নিজেদের যে বাসা, সেখানে রাখে। রাখার পর হঠাৎ করে তাহমিদের কাছে মনে হয়, আরে এত সুন্দরী একটা মেয়ে, যাই না ওকে আরেকবার দেখে আসি। কোন একটা মোহ তাকে বারবার ওই বাড়ির দিকে আবার টেনে নিয়ে যাওয়ার জন্য কাজ করছিল। নিজের অজান্তেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সবকিছু কিন্তু স্বপ্নের মধ্যে হচ্ছে, প্রিয় লিসেনার্স। সে ঘুমিয়ে ঘুমিয়ে এটা দেখছে। সে আবার বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার সেই প্রাসাদের কাছে চলে যায়। এবারও গিয়ে দেখে প্রাসাদের মেইন দরজা খোলা, সেদিক দিয়ে ঢুকে যায়। এবং এই যে হলরুমের মধ্যে যে জায়গাটা, সেখানে ঢোকার জন্য যে দরজা রয়েছে, সদর দরজা, সেটাও খোলা, সেদিক দিয়েও ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর সে আবার বলতে থাকে, কেউ আছেন, একটু আসবেন, একটু কথা বলতাম। এবারও ওই মেয়েটা একটু উকি দেয়। উকি দিয়ে বাইরে বেরিয়ে আসে। তখনও সে দোতলায় দাঁড়ানো, সিঁড়ি দিয়ে নামেনি। মনে হলো মেয়েটা একটু বিরক্তই হয়েছে। তখন এই তাহমিদ বলছে, আপনি কে, আপনার নাম কি, এখানে কিভাবে আসলেন, একটু বলবেন? মেয়েটা কোনো উত্তর দেয় না। উত্তর না দিয়ে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। মনে হলো যে সে খুব রাগান্বিত। সে কোনো কথার উত্তর না দিয়ে খপ করে তাহমিদের কোমরের যে হাড় থাকে না, বা আমাদের যে হাড় থাকে আসলে কোমরের কাছে, এই হাত দিয়ে চেপে ধরেছে। আর একটা হাত দিয়ে তাহমিদের ঘাড় চেপে ধরেছে। এমনভাবে চেপে ধরেছে তাহমিদ খুব ব্যথা পাচ্ছে, স্বপ্নের মধ্যেই প্রচণ্ড ব্যথা পাচ্ছে। তাহমিদ বলছে, আরে কি করছেন, ছাড়েন ছাড়েন, আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমাকে ছেড়ে দেন। তাহমিদ নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটা পর্যায়ে হলো কি, ওই মেয়েটা তার নখ তাহমিদের কোমরের, মানে যেইখানে ওই হাড়টাতে ধরেছিল, ওইখানে বিধিয়ে দিল। তাহমিদ প্রচণ্ড ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পর নিজের শরীরটাকে অনেক কষ্টে সর্বশক্তি প্রয়োগ করে ছাড়িয়ে নেয়। ছাড়িয়ে নেওয়ার পরপরই সে ওখান থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাওয়া শুরু করে। বাড়ির দিকে যাওয়ার সময় একটা সাইক্লোন সেন্টার রয়েছে, সেটা এখনও আছে। তো ওই সাইক্লোন সেন্টার ওখানে আসে। সাইক্লোন সেন্টারে একটা দেয়াল রয়েছে, ওই দেয়াল টপকে তাকে বাড়িতে যেতে হবে। ওটা খুব শর্টকাট ওয়ে হয় আর কি। তো ওই সাইক্লোন সেন্টারের কাছে যখন আসছে, ভিতরে ঢুকেছে, দেয়ালটা টপকাবে, তখন এই তাহমিদের খুব রাগ হয় যে কেন ওইখানে গেলাম, জিজ্ঞেস করলাম, আর ওই মেয়েটাই বা কীরকম, আমাকে এইভাবে আঘাত করলো, কোনো কথাবার্তা তো বললোই না, অথচ আমাকে এইভাবে আঘাত করলো। তাহমিদ কিন্তু খুব রাগী একটা ছেলে, খুব জেদি ছেলেও বটে। তো ওর তো খুব রাগ হয়েছে। ওই স্বপ্নের মধ্যে কি করেছে, ওই সাইক্লোন সেন্টারের যে দেয়াল রয়েছে, একটা ইট দিয়ে, মানে 5 ইঞ্চি গাঁথনি আমরা যেটা বলি, এরকম একটা অংশ রয়েছে, ওইখানে সজোরে হাত দিয়ে একটা ঘুষি মেরেছে। এক ঘুষিতে একটা ইট খুলে অন্য পাশে পড়ে গেছে, মানে ওখানে একটা গর্ত হয়ে গেছে। একটা ইট খুলে অন্য পাশে পড়ে গেছে, যেই পাশে ঘুষি মেরেছে তার উল্টো পাশে পড়ে গেছে আর কি। মানে এত জোরে ঘুষি মেরেছে। ওইখানকার ইটটা হয়তো বা দুর্বল ছিল। তো ঘুষি মারার পর হয়েছে কি, হাতের একটা জায়গা যেখানে আঘাতটা বেশি লেগেছে, সেখানে কেটেও গিয়েছে, রক্ত ঝরছে। তাহমিদ কি করেছে, ওইখান থেকে আবার দেয়াল টপকে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে সে কি করলো, নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। যখনই শুয়ে পড়েছে তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যখন গিয়েছে, তখন
সে হাতে এবং কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। হাতের দিকে যখন তাকায় তখন দেখে আরে হাতটা ফুলে গেছে, আর হাতের একটা জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়তে পড়তে রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। কোমরে যেখানে ব্যথা করছিল সেদিকে তাকিয়ে দেখে অদ্ভুত ব্যাপার। স্বপ্নে দেখা ওই মেয়েটা যেখানে নখ দিয়ে আঁচড় দিয়েছিল, অর্থাৎ তার ধারালো নখটা তার কোমরের ওই জায়গায় গেঁথে দিয়েছিল, আসলেই সেখানে রক্তাক্ত হয়ে আছে। এটা দেখে তাহমিদ তো অবাক হয়ে যায়। সে তার পরিবারকে বলে যে এই ঘটনা, সেরকম স্বপ্ন দেখেছে। এটা বলার সাথে সাথে তাহমিদ দৌড়ে সাইক্লোন সেন্টারের দিকে চলে যায়। সাইক্লোন সেন্টারের দেয়ালের যেই জায়গাতে সে ঘুষি মেরেছিল ওখানে গিয়ে দেখে অবাক কাণ্ড, ওখানে সত্যিই একটা ইট খুলে পড়ে আছে। আরও একটা ব্যাপার, স্বপ্নের মধ্যে তার মনে ছিল ওই দিক দিয়ে আসার সময় একটা কাঁচা ডাল ভেঙে পড়েছিল। সত্যি ওইখানে গিয়ে দেখে ওখানে একটি কাঁচা ডাল ভেঙে পড়ে আছে। এটা কিভাবে সম্ভব? সাইক্লোন সেন্টারের ওই ইটটা আগে থেকে কোনোভাবেই ভাঙা ছিল না, এটা তাহমিদ খুব ভালোভাবেই জানতো। তাহলে কেন এমনটা হলো? তাহমিদ কোনো কিছু মেলাতে পারে না। বাস এরপর থেকেই তাহমিদের সমস্যা শুরু। তাহমিদ এরপর থেকে ওই যে যেই মেয়েটা যাকে সে দেখেছিল সেই মেয়েটার অস্তিত্ব টের পেত। আর যখনই অস্তিত্ব টের পেত তখন তার পা থেকে শুরু করে আস্তে আস্তে বডির উপরের অংশ একটা অন্য রকমের কাজ করত, এক অন্য ধরনের অনুভূতি হতো। এটা হতে হতে যখন মাথা পর্যন্ত চলে আসতো তখন শরীরের উপর নিয়ন্ত্রণ আর থাকতো না। তখন সে ভয়ঙ্করভাবে গর্জন করত এবং হাত পা ছোড়াছুড়ি করত, দেয়ালে আঘাত করতে থাকতো। তখন আশেপাশে কোনো মানুষ থাকলে তাকে সে আঘাত করত, কামড়ে দিত। আশেপাশের অনেক লোক কিন্তু এই তাহমিদের আক্রমণের শিকার হয়েছে। তো তাহমিদের পরিবার অনেক চেষ্টা করেছে তাকে চিকিৎসা করানোর জন্য। কিছুটা ভালো হয়, আবার সমস্যা দেখা দেয়। ওই বিষয়টা থেকে সে বের হতে পারছিল না, এভাবেই চলছিল। আর এরই মধ্যে সে আবার বরিশালে চলে আসছে, একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, লেখাপড়া করছিল। তো এভাবেই কিন্তু চলছিল। এই সমস্যাটা যখন শুরু হয়েছিল তারপর থেকে এই যে ঝামেলাগুলো চলছে, হঠাৎ করে ওই অবয়বটা তার কাছে চলে আসে, আর তখনই তার মধ্যে পরিবর্তন দেখা যায়। মূলত এই সমস্যার কথাটা জানতো জামিল এবং অনন্ত, ওর বাড়ির কাছাকাছি তো। এই কারণে মূলত ওরা বুঝতে পেরেছিল যখনই এই ধরনের সমস্যার সূত্রপাত হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়, সাথে সাথে কিন্তু তাহমিদ এই জামিল এবং অনন্তকে বলে যে তাড়াতাড়ি আমাকে ওয়াশরুমে আটকায় দাও। তখন সে ওয়াশরুমে চলে যায়, যাতে করে চার দেয়ালের মধ্যে সে আটকা পড়ে। সেও চায় না কাউকে হার্ম করতে, অর্থাৎ আঘাত করতে। একটা পর্যায়ে এসে সে স্বাভাবিক যখন হয় তখন দরজাটা খুলে তাকে বের করে আনা হয়। ততক্ষণে কিন্তু তার হাতটাতে একদম একটা বাজে অবস্থা হয়ে যায়, হাত ফেটে যায়। তো এইভাবেই কিন্তু দীর্ঘ একটা সময় পার হয়েছে। এরপর অনেকটা সময় পার হয়ে গেছে, বিভিন্ন সময় তারা আসলে বিভিন্ন হুজুর কবিদের কাছে গিয়েছে, খুব একটা উপকার হয় নাই। এর মধ্যে হয় কি, তাহমিদ মাদারীপুরের এক মেয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়ে যায়। ওই মেয়েটা মাদারীপুরেই থাকতো আর তাহমিদ থাকতো অন্য জায়গায়। একবার হয় কি, রাতের বেলা ওই মেয়ের সাথে সে কথা বলছিল ফোনে। কথা বলতে বলতে হঠাৎ করে নাকি ওই মেয়ে প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ও বাবা গো, মা গো বলে কি যে চিৎকার। এখন তাহমিদ বলছে কি হয়েছে কি হয়েছে, ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। একটা পর্যায়ে ফোনটা কেটে যায়। অনেকক্ষণ পর ওই ফোন থেকে তাহমিদকে ফোন দেয়, তাহমিদ রিসিভ করে। তো ওই মেয়েটা তো হোস্টেলে থাকতো, ওই হোস্টেলেরই ওই মেয়েটার রুমমেট ফোন করেছে। ফোন করার পর তাহমিদ ধরেছে, বলেছে কি হয়েছে। তখন ওই মেয়েটা বলছে যে এই মেয়েটা, বিশেষ করে তাহমিদ যে মেয়েটার সাথে কথা বলতো সেই মেয়েটা এখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এখন তার সেন্স নাই। একবার সেন্স আসছিল, সে কিছু বিষয় বলছে, আবার সে সেন্সলেস হয়ে গেছে। মূলত সে বলেছে যে যখন তাহমিদের সাথে ওই মেয়েটা কথা বলছিল হঠাৎ করে দেখে ওই বারান্দার গ্রিলের ওই পাশে শূন্যে ভেসে আছে একটা ভয়ঙ্কর চেহারার নারী। এত বিভৎস তার চেহারা, ওই নারীটা খুবই ভয়ঙ্করভাবে এই মেয়েটাকে ভয় দেখাচ্ছিল আর হুমকি দিচ্ছে, এই ফোন রাখ, ওর সাথে খবরদার কথা বলবি না।
তো এরকম হুমকি দিচ্ছে, এরকম ভয়ঙ্কর চেহারা দেখে ওই মেয়েটা চিৎকার চেঁচামেচি করে এবং একটা পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। তো এই বিষয়টা জানায় আর কি ওই মেয়েটার রুমমেট তাহমিদকে, ওই মেয়েটার ফোন থেকে ফোন করে। তো এইভাবেই তো বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। হাসান ভাই জানিয়েছেন যে তাহমিদ নাকি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন তার সাথে ওরকম কোনো সমস্যা নাই, সে বিয়ে করেছে। তবে ওই মেয়েটাকেই সে বিয়ে করেছে কি করে না এই বিষয়ে আসলে উনি বলতে পারেন নাই। তবে তাহমিদ বিয়ে করেছে, তার এখন সন্তানাদি আছে, সে ভালো আছে। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, স্বপ্নের মধ্যে এই ঘটনা ঘটেছে, আর স্বপ্নের মধ্যে যা যা ঘটেছে এটা বাস্তবেও হয়েছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? তার মানে কি এই যে সে স্বপ্নে যখন তার ভাইয়ের সাথে ওই জায়গাতে গিয়েছিল, রাতের বেলা সে হাঁটতে হাঁটতে গিয়েছিল, তারপর ওখান থেকে ফিরে আসার সময় সাইক্লোন সেন্টারের ওই দেয়ালে সে আঘাত করেছিল, আবার বাড়িতে সে শুয়ে পড়েছে। কিন্তু সে যদি সত্যি নিজে নিজেই যেয়ে থাকে, তাহলে তার ভাই লিটন সে তো বাড়িতেই ছিল। স্বপ্নের মধ্যে আসলে কিভাবে এটা সম্ভব হতে পারে? ঘটনাটি আমি সংগ্রহ করেছি একজন রাকির কাছ থেকে। রাকি বলতে কি বোঝায় জানেন? যিনি রুকাইয়া করেন। আমি যেই রাকির কাছ থেকে ঘটনাটা সংগ্রহ করেছি তার নাম হাসনাইন হুজুর। তিনি রুকাইয়া করার সময় তার সাথে ঘটে যায় ঘটনাটা, যেন আমরা তা থেকে শিক্ষা নিতে পারি এবং এইসব পরিস্থিতিতে কি করতে হয় তা জানানোর জন্যই মূলত আজকের এই ঘটনাটি শেয়ার করা। আক্রান্ত হয়েছিল একজন বোন, তার বয়স 20 থেকে 22 বছরের মধ্যে হবে। একদিন তার পরিবারের এক সদস্য আমাকে ফোন দিলেন। এখানে আমাকে বলতে বোঝানো হচ্ছে সেই রাকির কথা। আমরা সেই রাকির ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে করবেন যে রাকিটাই ঘটনাটা বলছে। একজন তার পরিবারের সদস্য আমাকে ফোন দিলেন। তিনি বললেন, প্রায় 1 বছর ধরে বাড়িতে কিছু সমস্যা হচ্ছে, শুরু হয়েছে গত রমজানের পর থেকে। ঘটনাটা খুবই অদ্ভুত। সেদিন শেষ রাতের ঘটনা। তখন রাত 2টা বাজে। হঠাৎ বাবা শুনতে পেল তার মেয়ে কাকে যেন বলছে, না তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। এই কথা বলে মেয়েটা 2 হাত দিয়ে কাকে যেন ঠেকিয়ে রাখতে চাইছিল, কিন্তু সে অদৃশ্য শক্তি মেয়েটাকে ধাক্কা দিয়ে দেয়ালের উপর ফেলে দিচ্ছিল। দেয়ালের সাথে মেয়েটার মাথা ঠুকে দিচ্ছিল। কে যেন তাকে চর থাপ্পড় মারছিল। এরপর তার মাথার চুল ধরে টেনে সিঁড়ি পর্যন্ত নামিয়ে নিয়ে আসলো। যেন এক অদৃশ্য শক্তি তাকে টেনে হিচড়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সেই বোনটি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন। এই দৃশ্য দেখে পরিবারের অন্যান্য সদস্যরা সাহায্য করতে আসলেও শেষ পর্যন্ত ঘটনাটি এভাবেই শেষ হয়। মেয়েটির পরিবারের সাথে কথা বলার পর আমি জানতে পারলাম তারা আমার সাথে যোগাযোগ করার আগে কোন এক ভণ্ড পীরের শরণাপন্ন হয়েছিল। ওইসব ভণ্ড, ওঝা, প্রতারক ও ধোঁকাবাজ যারা টাকার জন্য রুকাইয়া করার ভান করে, তারা এই কেসটির সমাধানের চেষ্টা করছিল। সেই ভণ্ড ব্যক্তিদের মধ্যে একজন একটি ছবি নিয়ে এসেছিল। সে দাবি করলো এটি নাকি আলী রাদিয়াল্লাহু আনহুর ছবি। সেই ছবিটি মেয়েটির সামনে ধরল। এরপর সেই মেয়েটির উপর যে জিন আসর করা হয়েছিল তাকে বলল, এই ছবিতে যাকে দেখা যাচ্ছে তার সম্মানের কসম করে বলছি তুমি চলে যাও। আমি আলীর নামে কসম করে তোমাকে আদেশ করছি তুমি চলে যাও। সবাই বুঝতে পারছেন এটা সুস্পষ্ট শিরক, প্রকাশ্য কুফর। এসব ব্যক্তিরা এই ধরনের কুফর শিরকের কারণে ইসলামের সীমানা থেকে বের হয়ে গেছে। এরা নিজেরাও কাফির মুশরিক হয়েছে। চিকিৎসার নামে নিরীহ মানুষেরাও ঈমান হারা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা শোনার পর আমি বললাম, ঠিক আছে, যখন আমার সময় হবে আমি আপনাদের বাড়িতে রুকাইয়া করার জন্য আসবো ইনশাল্লাহ। সেদিনের ঘটনা আমার এখনও স্পষ্ট মনে আছে। রাত তখন প্রায় 11টা বাজে। আমি বাড়ি ফিরছিলাম, পথে ফোন পেলাম। মেয়েটির বাবা বললেন তার মেয়ের অবস্থা খুব খারাপ, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে আমি অত রাতে বাইরে বের হলাম। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম তখন মেয়েটি সোফায় ঘুমিয়েছিল। আমি বাড়িতে ঢোকার সময় জিকির আজগার করে ঢুকলাম। রুকাইয়া করার আগে আমি সাধারণত জিকির আজগার দিয়েই শুরু করি। এভাবে নিজেকে শয়তান থেকে আসলে সুরক্ষিত করে নেই সাধারণত। এরপর আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। আমি তিলাওয়াত শুরু করলাম।
কিন্তু সেই বোনের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না। তিনি নিজের মতো করে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। বাইরে থেকে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। কোনো নাড়াচাড়া নেই, কিচ্ছু নেই, যেন সব কিছু খুবই স্বাভাবিক। কোনো ব্যথা বা যন্ত্রণার লক্ষণও আমি বুঝতে পারছিলাম না। এভাবে কিছুক্ষণ তিলাওয়াত করার পরেও কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তখন আমি সরাসরি সেই জিনকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করলাম। কারণ আমি তিলাওয়াত করেছি, জিকির আজগার করেছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছিলাম না। অথচ আমি জানতাম সেখানে জিন আছে, কারণ মেয়েটির বাবা আমাকে বলেছেন যখন জিন প্রভাব বিস্তার করে তখন মেয়েটির গায়ে খিঁচুনি উঠে যায় এবং বাবাকে খুব খারাপ ভাষায় মেয়েরা গালমন্দ করে, উল্টাপাল্টা কথা বলে, এমনকি বলে আমি তোমার পরিবারকে ধ্বংস করে ছাড়ব ইত্যাদি। তাই সেদিনের ঘটনায় মেয়েটির বাবা যখন ফোন করে আমাকে আসতে বললেন, আমি জানতাম সেখানে জিনটা আছে, শুধুমাত্র ঘাপটি মেরে আছে। তাই আমি ইংরেজি ভাষায় সরাসরি জিনকে লক্ষ্য করে কথা বলতে শুরু করলাম। আমি স্বাভাবিকভাবে সব সময় যা বলি শুরুতে সেটাই বলতে শুরু করলাম। তাকে আল্লাহর শাস্তির ভয় দেখালাম, বিচার দিবসের ভয় দেখালাম। তাকে প্রশ্ন করলাম, তুমি কিভাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচবে? হাসরের ময়দানে কে তোমার পক্ষে সুপারিশ করবে? আল্লাহকে ভয় করো, তুমিও একদিন মৃত্যুবরণ করবে, তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। যদি তুমি আল্লাহর অবাধ্যতা করা অবস্থাতেই মৃত্যুবরণ করো, তুমি হবে জাহান্নামী। যখন আমি এরকম কথা বলতে শুরু করলাম, আমি দেখলাম ধীরে ধীরে সেই বোনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একটু আগেই যে বোনটি শান্ত স্বাভাবিকভাবে সোফায় ঘুমিয়েছিল, সে হঠাৎ জেগে উঠল। মনে হলো যেন তার দেহটি শূন্যে ভেসে আসে। এই অবস্থায় সেই বোনটি সোফা থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল এবং বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা আমার জন্য মোটেও সুখকর ছিল না। মেয়েটির বাবাও ভাই সেখানে ছিল, তার মাও সেখানে ছিল। সবাই চেষ্টা করেও মেয়েটাকে শান্ত রাখতে পারছিল না, তাকে ধরে রাখতে পারছিল না। অথচ সে সাধারণ আকৃতির মেয়ে, খুব বড়সড় শারীরিক গঠনের মেয়ে না। যখন ওই বোনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল, তখন জিন কথা বলতে শুরু করলো। আর এটা ছিল একটা পুরুষ কণ্ঠ। সবাই সেই কণ্ঠ শুনল। জিন বলল, আমি তোমাকে হত্যা করব, আমি এটা করব, আমি সেটা করব। মেয়ের বাবাকে উদ্দেশ্য করে জিনটা বলল, আমি তোমার মেয়েকে নিয়ে যাব, কারণ সে আমার স্ত্রী, তার সাথে আমার বিয়ে হয়েছে। আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, সে আমার। যদি তাকে আমার কাছে থেকে ছিনিয়ে নাও, তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস করে ছাড়ব। এবং শুরু হলো অশ্লীল কথাবার্তা বলা। অনেক রকমের অশ্লীল কথা বলতে শুরু করলো। মানে কথাগুলো শোনা যাচ্ছিল, অশ্রাব্য ভাষায় কথা বলছিল জিনটি। তাই আমরা সেখান থেকে সেসব কথায় কান্না দিয়ে কুরআন তিলাওয়াত চালিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই জিনটি অনেক শক্তিশালী ছিল। মেয়েটার ভাই সেখানে ছিল। ভাইটা ছিল 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার, সুগঠিত দেহের একজন অধিকারী। মাশাআল্লাহ। ভাইটি তার বোনকে শান্ত করার চেষ্টা করছিল, তাকে থামানোর চেষ্টা করছিল। কিন্তু জিনটা এতটাই শক্তিশালী ছিল যে সে এক ঝটকায় মেয়েটার ভাইটাকে ছুঁড়ে ফেলল। অথচ আগেই বলেছি মেয়েটা খুব সাধারণ আকৃতির, খুব হাইয়েস্ট বড় জোর হলে 5 ফিট 2 থেকে 3 ইঞ্চি হবে। জিনের প্রভাবে বোনটা ছুটাছুটি শুরু করলো আমার চোখের সামনে। তাকে থামানোর জন্য তার বাবা, মা, ভাই, বোন সবাই এগিয়ে এলো। বাবা মেয়েটার 2 পা ধরলো, ভাইটা 1 হাত ধরলো, মা আর 1 হাত ধরলো। আমি তখন মেয়েটার মাথায় হাত রেখে কুরআন তিলাওয়াত চালিয়ে যাচ্ছিলাম। এখানে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, রুকাইয়া করার ক্ষেত্রে মহিলাদের মাথায় স্পর্শ করা যাবে কি না এই সম্পর্কে আলেম ওলামাদের মধ্যে একটা মতভেদ আছে। কিছু আলেম এই মত দিয়েছেন যে শুধুমাত্র জরুরি অবস্থায় রোগীর মাথায় স্পর্শ করা যেতে পারে। এক্ষেত্রে আমিও এই মত অনুসরণ করি। শুধুমাত্র এই ধরনের জরুরি অবস্থায় স্পর্শ করা যেতে পারে, কারণ তখন সে এমন এক অস্বাভাবিক আচরণ করছিল যা আমাদের নিয়ন্ত্রণ করতে গেলে এই পন্থা অবলম্বন করা ছাড়া কোনো উপায় ছিল না। এদিক সেদিক সে ছুটে বেড়াচ্ছিল, মাথা দোলাচ্ছিল, মুখ থেকে থুতু বের করছিল। এই বিষয়ে রোগীকে স্পর্শ করা বৈধ হওয়ায় বিষয়টা ওই চিকিৎসকের অবস্থার সাথে সমতুল্য, যিনি চিকিৎসার স্বার্থে জরুরি প্রয়োজনে রোগীকে স্পর্শ করতে পারেন। তবে এই বিষয়ে আমি নিজস্ব কোনো মতামত দিতে চাই না।
আপনারা নিজেরাই এই বিষয়ে রিসার্চ করে সঠিক মতামত জেনে নেবেন। আলিমদের মত অনুসারে যেইরা অধিকতর শক্তিশালী হবে আপনারা সেটাই অনুসরণ করতে পারেন। সে অবস্থায় আমি আমার কোরআন তিলাওয়াত চালিয়ে গেলাম। এভাবে অনেকটা সময় কেটে গেল, কিন্তু সেই জিনের চলে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল সে কিছুতেই যাবে না। যন্ত্রণা সহ্য করে হলেও জিনটি ওই বোনের দেহে রয়ে যাচ্ছিল। আমি তিলাওয়াত করছিলাম আর সাথে কিছু পানি ছিটিয়ে দিচ্ছিলাম। আমার কাছে কিছু বিশেষ সুগন্ধি ছিল, সেগুলোরও চেষ্টা করলাম প্রয়োগ করতে। শরীয়তি নির্দেশনাবলী সহ যত রকমের চিকিৎসা পদ্ধতি আছে সবগুলো প্রয়োগ করলাম। আজব ব্যাপার হলো, এত কিছুর পরেও সেই জিনটি হাসতে শুরু করলো। অনেক রুকায়ার কেসে আমার এরকম অভিজ্ঞতা আছে। জিন আপনার মুখের উপর হাসতে শুরু করে। এক পর্যায়ে আমি খেয়াল করলাম যদি জিনটিকে কাপুরুষ বলা হয়, সে এই শব্দটি সহ্য করতে পারে না। তাই আমি বললাম, দেখো, এই মেয়েটির দেহে ঢুকে বসে আছো, অথচ সে তোমাকে পছন্দ করে না, তোমাকে চিনে না। তুমি একটা কাপুরুষ, তুমি একটা মেয়ের শরীরে লুকিয়ে আছো, তুমি একটা কাপুরুষ। সাহস থাকলে বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসে আমাদের সাথে মোকাবেলা করো। সেই কাপুরুষ শব্দটি কিছুতেই সহ্য করতে পারছিল না। সে ব্যাপক প্রতিক্রিয়া দেখাতে শুরু করলো, আমাদের মারধর করতে চাইল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরাই তাকে ধরাশায়ী করতে সক্ষম হলাম। সেদিন অনেক রাত হয়ে গেল, তাই আমি মেয়ের অভিভাবককে বললাম, দেখুন আজ অনেক রাত হয়ে গেছে, আমাকে যেতে হবে। যাবার আগে আমি ওই বোনের কানে আজান দিলাম। আজানটা শোনার সাথে সাথে সে শান্ত হয়ে ঘুমিয়ে গেল। আর কোনো জিনি লক্ষণ দেখা যাচ্ছিল না, মানে তার শরীরে জিনের লক্ষণ দেখা যাচ্ছিল না। পরদিন সকালে আমি জানতে পারলাম রাতে মেয়েটা ছিল ঘুমিয়ে। হঠাৎ ঘুম থেকে উঠে সে 3 বছরের বাচ্চার মতো আচরণ শুরু করলো। তখন সে স্বাভাবিক জাগ্রত অবস্থাতেই ছিল, কিন্তু আচরণ করেছিল একটি বাচ্চার মতো। সে পুতুল নিয়ে খেলা করছিল আর মাকে বলছিল, মা, আমার ট্রাইসাইকেল কোথায়, আমার ট্রাইসাইকেল কোথায়। পরিবারের লোকেরা বলল, মেয়েটা 3 বছর বয়সে যেমন আচরণ করত সেদিনও সেই রকম আচরণ করা শুরু করলো। সুবহানাল্লাহ, কি অদ্ভুত। এরপর পরবর্তী সেশনে আমি আবারও রুকাইয়া করতে গেলাম। এরপরেও আরও অনেকবার গিয়েছি, অনেক সময় লেগেছে। এই কেসটি এখনও চলছে। আরেকদিনের ঘটনা বলি। আমি রুকাইয়া করতে গেলাম, মেয়েটার বাবাকে বললাম তাকে আসতে বলুন, কিন্তু মেয়েটা কিছুতেই ঘরে প্রবেশ করতে চাইল না। সে জানতো আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছি এবং কেন এসেছি সেটাও সে খুব ভালো করে জানত। সে অবস্থায় মেয়েটার উপর জিনের আসর ছিল না, সে স্বাভাবিকভাবেই ছিল। জিনের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না, কিন্তু এর পরেও সে ওই ঘরে আসতে চাইছিল না। এক পর্যায়ে বাড়ির লোকেরা তাকে জোরপূর্বক সেই ঘরে নিয়ে আসলো। আমি বললাম, আপনি চুপচাপ বসুন আর আমার কথা শুনুন। মেয়েটি আমাকে বোকা বানানোর জন্য নানা রকম কথা বলতে শুরু করলো। সে বিভিন্ন রকমের যুক্তি ও অজুহাত দিতে শুরু করলো। সে বলছিল, আমি ইন্টারনেটে এটা দেখেছি, ওটা দেখেছি, আমি অনেক কিছু জানি ইত্যাদি। এসব কথায় কান্না দিয়ে আমি বললাম, শুনুন, আল্লাহকে ভয় করুন। আমি এখানে টাকা কামানোর জন্য আসিনি, ব্যবসার উদ্দেশ্যে আসিনি। আমি এখানে কোরআন তিলাওয়াত করতে এসেছি। আমার সামনে চুপ করে বসুন এবং কোরআন তিলাওয়াত শুনুন। বাধ্য হয়ে সে তাই করল। কয়েক মিনিট কোরআন তিলাওয়াত শোনার পর বোনটা অজ্ঞান হয়ে গেল। এরপর তাকে মেঝেতে শুইয়ে দেওয়া হলো। আমরা তিলাওয়াত করছিলাম। কয়েক মিনিট পর জিনের আবির্ভাব ঘটল। আসার পরপরই সে অনেক হইচই, চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সে বলতে শুরু করলো, আমি এটা করব, আমি ওটা করব, এবং আমার তিলাওয়াত শুনে সে হাসছিল। আমি যতগুলো রুকাইয়া সেশনে গিয়েছি তার মধ্যে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। প্রায় 3 কিংবা 4 বার এরকম ঘটনা ঘটেছে। আমি তিলাওয়াত করছি আর জিন আমার তিলাওয়াত শুনে হাসি তামাশা শুরু করেছে। এই ঘটনা নিয়ে কথা বলাও বেশ কষ্টদায়ক। এরপর সেই বোনটি তার অতীত জীবনের বিভিন্ন ঘটনা বলতে শুরু করলো। আমি বললাম, দেখুন, সরাসরি কথা বলুন। আমি বললাম, আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে বলুন। তখন মেয়েটা 2 বছর আগের একটা ঘটনা বলতে শুরু করলো। 2 বছর আগে এক রাতে সে ফোনে কথা বলছিল। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। কথা বলা শেষ করে সে যখন ফোন রেখে দিল, এরপর মেয়েটা হঠাৎ করে শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে। এরপর ঘরের মধ্যে তাকিয়ে দেখল একটি বৃদ্ধ লোক তার দিকে তাকিয়ে আছে, কিন্তু লোকটার কোনো পা নাই।
বৃদ্ধ লোকটা কথা বলতে শুরু করলো। এমনভাবে কথা বলছিল যেন তারা দুজন বন্ধু। এরপর সেই বৃদ্ধ লোকটি মেয়েটিকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে গেল, এমনকি মরুভূমিতে নিয়ে গেল। আমি মেয়েটাকে বললাম, আপনি তো বাস করেন ইংল্যান্ডে, এখানে কোনো মরুভূমি নেই। মেয়েটি বলল, আমি জানি, আর আমি যা জানি আপনি তা জানেন না। জিনটি আমাকে অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যায়, মরুভূমিতে নিয়ে যায়। আমরা অনেক সময় ধরে একসাথে হাঁটতে থাকি, এমনকি সে আমাকে অনেক রকম খাবার খাওয়ায়। এরপর সে বৃদ্ধ লোকটি বলে, আমি তোমাকে একজন বিশেষ লোকের কাছে নিয়ে যাব, সে তোমাকে দেখতে চায়। তো এর পরের ঘটনা শুনে আমরা যা বুঝলাম যে সেই বৃদ্ধ জিনটি এই মেয়েটিকে তার পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিল, সে তাকে তার ছেলের সাথে বিয়ে দিতে চায়। তো জিনটি বলল, আমি তোমাকে ভালো রাখবো, আমি তোমাকে বুঝি, তুমি আমার সাথে অনেক সুখী হবে। এরপর সেই রমজান মাসের ঘটনা ঘটল, যেটা শুরুতেই আপনাদের বলেছিলাম। সেদিন কোনো অদৃশ্য কেউ এসে মেয়েটিকে টেনে নিয়ে যাচ্ছিল, হয়তো মেয়েটি নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল। দেখুন, প্রথমে সেই জিনটি একজন ভালো বন্ধুরূপে এসেছিল। অনেক মন ভালানো কথা বলার পর সে বলছিল, এখন তোমাকে আমার সাথে যেতে হবে, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু মেয়েটা তো যেতে রাজি হচ্ছিল না। এতেই সেই জিনের চেহারা, আসল যে চেহারাটা, সেটা প্রকাশ পায়। সে খারাপ আচরণ করতে শুরু করলো। এই ঘটনার দুটো ফ্লিপ সাইড আছে। আমরা যখন কোরআন তেলাওয়াত করতাম তখন জিনের আবির্ভাব করত, আর সে উর্দুতে কথা বলতো এবং শুরু করতোই উর্দু দিয়ে। সে উর্দু ছাড়া আর কোনো ভাষায় কথা বলতে পারত না। সে বলতো, আমি একজন মুসলিম। আর এটা ছিল সেই বৃদ্ধ জিনটা। সে বলতো, আমি মুসলিম, কিন্তু এরপরেও তার ব্যবহার ছিল খুবই খারাপ। কিছু সময় রুকাইয়া চলার পর জিনের আচরণের পরিবর্তন করত। তখন যুবক বয়সের একজন জিন আত্মপ্রকাশ করত। তার কথাবার্তাও ছিল খুব খারাপ। তবে দুজনের কথার পার্থক্য আপনি সেখানে উপস্থিত থাকলে ধরতে পারবেন। প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের আচরণ আরও কর্কশ এবং মন্দ হতো। সে বলতো, এই মেয়েটি আমার স্ত্রী, তার সাথে আমার যা ইচ্ছা আমি তাই করব। জিনটি মেয়েটির স্মৃতি বিভ্রম ঘটাতো। তাকে নার্সারি স্কুলে পড়ার সময়কার বিভিন্ন স্মৃতি সে মনে করিয়ে দিত। যখন সে ছোট ছিল তখন তার যেসব বন্ধু ছিল তাদের কথা মনে করিয়ে দিত। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসল কথা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তবে আমার ব্যক্তিগত মতামত হলো, প্রত্যেক মানুষের সাথে একজন কারিন জিন থাকে। সে আমাদেরকে মন্দ কাজে উৎসাহিত করে। ওই যুবক জিনটি মেয়েটির সাথে থাকা কারিন জিনের সাথে যোগাযোগ করত, এবং এই কারিন জিন মেয়েটির ছোটবেলার বন্ধুদের রূপে হাজির হতো। মেয়েটি মনে করত, বাহ, আমি আমার ছোটবেলার বন্ধুদের দেখতে পাচ্ছি। সে এতে খুশি হতো। মেয়েটি মনে করত, আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তারা আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে, আমি তো বেশ ভালোই আছি, আমার তো ভালোই লাগছে। এভাবেই সেই জিনটা কৌশলে মেয়েটির সাথে ঘনিষ্ঠতা শুরু করে। কিন্তু এগুলোর মাধ্যমে জিনটা মূলত মেয়েটাকে বশ করছিল। এরপর এক পর্যায়ে তার আসল রূপ প্রকাশিত হলো। তখন সে বলল, তুমি আমার স্ত্রী, তোমাকে আমার সাথে যেতে হবে, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু তখন মেয়েটা অস্বীকার করলো। আর তখন থেকেই সমস্যা দেখা দেয়, শুরু হয়ে যায় সমস্যা। প্রায় 3 থেকে 5 বার এই ঘটনা ঘটল। আমি রুকাইয়া করে চলে যেতাম। এরপর মেয়েটা জেগে উঠতো এবং সে একটি শিশুর মতো আচরণ শুরু করত। পুতুল নিয়ে খেলা করত, বাচ্চাদের মতো আচরণ করত। অবিশ্বাস্য হলেও সব ঘটনা সত্য। অন্যান্য সময় আরও আশ্চর্য রকমের ঘটনা ঘটত। কখনো কখনো সে একেবারে ছোট বাচ্চাদের মতো আচরণ করত, যারা হামাগুড়ি দেয়। এগুলো সে জেগে থাকা অবস্থাতেই করত। তখন সে ঘুমন্ত থাকত না। মেয়েটির পরিবারের পক্ষ থেকে এসব তথ্য আমাকে জানানো হলো। একবার হঠাৎ মেয়েটার বাবা আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, তাড়াতাড়ি বাড়িতে আসুন, সে এখন নামাজ পড়ছে। বাইরে থেকে দেখা যাচ্ছিল যে ওই বোনটি নামাজ পড়ছে, কিন্তু আসলে নামাজ পড়ছিল সেই জিনটি। আগেই বলেছি এই জিনটি মুসলিম ছিল। আমি সেখানে গিয়ে দেখলাম ওই বোন নামাজ পড়ছে, কিন্তু আল্লাহর কসম সে এমনভাবে নামাজে দাঁড়িয়েছে যেভাবে একজন পুরুষ নামাজে দাঁড়ায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল আকৃতির পুরুষ নামাজে দাঁড়িয়েছে, অথচ বোনটা ছিল ছোটোখাটো আকৃতির। আমাকে দেখার আগে তার চেহারা ছিল হাসি খুশি, কিন্তু আমাকে দেখে সে বলে উঠল, ওফ, কেন ওই লোকটিকে ডেকে এনেছ? এই কথা বলে সে নামাজটা ভেঙে ফেলল। একটু পরে সে অজ্ঞান হয়ে গেল। তখন বাড়ির লোকেরা তাকে মেঝেতে শুইয়ে দিল, আর আমরা কুরআন তেলাওয়াত করতে শুরু করলাম।
আরেকবারের ঘটনা, বাড়িতে আয়াতুল কুরসির লেখা একটা ফটো ফ্রেম ছিল। বোনটি বলল, আমাকে ওই ফটো ফ্রেমটা এনে দাও। সেটা নিয়ে আসার পর সে এক আঘাতে ফ্রেমটা ভেঙে ফেলল আর হাসতে শুরু করলো। বোনটা যদি কখনো কুরআন তিলাওয়াত শুরু করত, তখন হঠাৎ উপরের দিকে তাকাতো আর হাসতে শুরু করত। খুবই শক্তিশালী জিন ছিল। আমার এখনও তার চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। পরবর্তী আপডেট কি, এরপর কি হচ্ছিল? অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ওই জিনটি ওই বোনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। সোজা কথায় বলতে, তাকে সে রেপ করেছে। বিভিন্ন আলামত দেখে এটাই সাব্যস্ত হয়েছিল। বোনটি এমন অবস্থার কথা জানিয়েছে যাতে বোঝা যায় ওই শয়তান জিনটি তাকে রেপ করেছে। রুকাইয়া করার জন্য আমরা আরও অনেকবার ওই বাড়িতে গিয়েছি। কতবার গিয়েছি আমার সঠিক মনে নেই। অনেক দিন যাবৎ তার চিকিৎসা চলছে। জিন প্রতিবারই খুব উদ্ধত আচরণ করত, কিন্তু ইদানিং লক্ষ্য করছি সে নিয়ন্ত্রণে রাখা আগের থেকে অনেক সহজ হয়ে এসছে। এখন আমরা তাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আগে পরিবারের লোকেরা তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। একবারের ঘটনা আমার একদম স্পষ্ট মনে আছে। আমি সূরা আর রহমান তিলাওয়াত করছিলাম, যখন এই আয়াতগুলো, অতএব তোমরা উভয়ে মানুষ ও জিন তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে, মানে ফাবিআইয়া আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, তখন প্রথমবারের মতো সেই জিন কাঁদতে শুরু করলো। এর আগে সে খুব উদ্ধত আচরণ করছিল, হাসছিল, সে চিৎকার করছিল। এবার কোরআন তিলাওয়াত শুনে সে কাঁদতে শুরু করলো, কারণ আয়াতের কারণে তার শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল। এমন সময় খুবই কৌতূহলোদ্দীপক একটি ঘটনা ঘটল। আমি বলছি, কি ঘটল সেখানে? বোনটার গায়ে খিঁচুনি শুরু হলো এবং সে ব্যাপক চিৎকার চেঁচামেচি শুরু করলো। বাবা মাকে বলতে শুরু করলো, তোমরা আমাকে ভালোবাসো না। পুরো বাড়িতে একটা নরকের মতো পরিস্থিতির সৃষ্টি হলো। ঘরের বাইরে থেকেই সেই বোনের কণ্ঠ শোনা যাচ্ছিল। কিন্তু আমি এই পরিস্থিতি দেখে বললাম, যদি আপনারা আমার কথা মানতে চান তাহলে আমি বলছি এটি আপনাদের মেয়ে নয়, বরং ওই জিনের কণ্ঠ। বাড়ির লোকেরা বলল, আচ্ছা আমরা কি করব, আপনি পরামর্শ দিন। আমি বললাম, আমাকে তার ঘরে যাওয়ার অনুমতি দিন, তার সাথে কথা বলার সুযোগ দিন, কারণ সে তখন খুবই উল্টাপাল্টা আচরণ করছিল, তার বাবা মাকে গালাগালি করছিল। তো আমি ভেতরে গেলাম। আমি বললাম, তুমি আমার কথা শোনো, তুমি চুপ করো, এই একদম চুপ, বাবা মার উপর কথা বলো না, তুমি আল্লাহকে ভয় করো। তখন সে আবার আগের মতো হরেক রকমের যুক্তি পেশ করতে শুরু করলো। সে বলল, আমার মানসিক সমস্যা আছে, আমার অন্য কোনো সমস্যা নেই, আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, আমার বিশ্রাম প্রয়োজন। এমন একটা আচরণ করলো যেন সে খুব স্বাভাবিক একজন মানুষ যার মাথায় সমস্যা আছে এবং তাকে ডক্টর দেখাতে হবে। তখন আমি প্রশ্ন করলাম, আচ্ছা আমার কথার জবাব দাও, তুমি তো একজন মুসলিম তাই না? তখন সে জবাব দিল, হ্যাঁ আমি একজন মুসলিম। এটা যদিও বোনের কণ্ঠ ছিল, কিন্তু আমি জানতাম এটা ছিল সেই জিন। আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো, কুরআন তিলাওয়াত শুনলে কি কোনো ক্ষতি হয়? আমি তোমার সামনে বসে কুরআন তিলাওয়াত করব, এতে কি তোমার কোনো ক্ষতি হবে? সে বলল, না। তখন আমি বললাম, ঠিক আছে, আমি এখন কোরআন তেলাওয়াত করব, তুমি চুপচাপ বসে শুনবে, কারণ তুমি নিজেই স্বীকার করেছ কুরআন আল্লাহর কিতাব, এর তিলাওয়াত শুনলে কোনো ক্ষতি নেই। তুমি চুপ করে বসে আমার তিলাওয়াত শুনতে থাকো। এবার সে জবাব দিল, না আমি নিজেই কোরআন তিলাওয়াত করব। আমি বললাম, ঠিক আছে, চমৎকার, তুমি তিলাওয়াত করো। কিন্তু সে কোনো তিলাওয়াত করলো না। এদিকে মাগরিবের নামাজের সময় হয়ে এলো। আমি বাড়ির সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়লাম। আমি ইমামতি করছিলাম, বাড়ির বাকি লোকেরা আমার পেছনে ছিল। ওই বোনও আমার পেছনে জামাতে নামাজ আদায় করেছে। যখন আমি সালাত শেষ করলাম, ডানে বামে সালাম ফিরিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ওই বোনটি আবারও সেন্সলেস হয়ে গেল। তার গায়ে খিঁচুনি শুরু হলো। আবার ওই জিনের আত্মপ্রকাশ ঘটল। খিঁচুনির পর সে হাসতে শুরু করলো। অনেকক্ষণ ধরে সে খিলখিল করে হাসতে লাগলো, যেমন খুবই মজার একটা ঘটনা ঘটে গেছে এখানে। কিছুতেই সে হাসি থামাতে পারছিল না। সে বলতে শুরু করলো, হে অমুক, দেখো আমি তোমার মেয়ের কি অবস্থা করেছি। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। কিছু কথা কাটাকাটি হলো, কিন্তু কোনো কিছুর সাথে আঘাত লেগে ওই বোনের হাতটি কেটে গেছিল।
কাটা জায়গা থেকে মাগরিবের আগ থেকেই রক্ত পড়ছিল, কিন্তু মাগরিবের নামাজের পর দেখা যায় যে সেই জায়গাটায় কাটার কোনো চিহ্ন নেই, যেন কোনো কিছুই ঘটেনি। জিনিসটা আশ্চর্য লাগলো। তখন জিন বলছিল, দেখো আমি তোমাদের মেয়ের কি অবস্থা করেছি। তাই সেই রাতে আমরা জিনটাকে আচ্ছা মতো প্রহার করলাম। আগেই বলেছি এই প্রহার হচ্ছে প্রতীকী প্রহার। আমরা তাকে কুরআন ও পানির মাধ্যমে প্রহার করছিলাম, বাস্তবে ওই বোনকে কোনো প্রহার করা হয়নি। এভাবে অনেকটা সময় চলে গেল, আমার যাওয়ার সময় হয়ে গেল। তখন আমি বোনটির বাবা ও ভাইকে বললাম, এখন আপনারা রুকাইয়া করতে থাকুন, আমাকে যেতে হবে। আমি বাড়ি ফিরে আসলাম। রাতে মেয়েটির বাবা আমাকে আবারও ফোন দিলেন। সেদিনের ঘটনাটা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট। তার বাবা আমাকে ফোন দিয়ে বলল, বাড়িতে যে কি ঘটছে আপনি তা চিন্তাও করতে পারবেন না। আমি কোরআন তেলাওয়াত করছিলাম, হঠাৎ মেয়েটির দেহ থেকে ঘাড় পর্যন্ত পা পর্যন্ত শূন্যে ভেসে উঠল। এরপর আবার আগের মতো হয়ে গেল। মনে হলো যেন কোনো কিছু তার ভেতর থেকে চলে গেছে। সেদিন সেই বোনটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, আলহামদুলিল্লাহ। বাইরে থেকে তাকে দেখে মনে হচ্ছিল যেন সে একটা স্বপ্ন থেকে জেগে উঠেছে। যেভাবে আমরা ঘুম থেকে স্বপ্ন থেকে জেগে উঠি ঠিক সেরকম। মেয়েটি বলল, বাবা আমি জানি না গত 2 বছর ধরে আমার জীবনে কি ঘটেছে। গত 2 বছরের কোনো কিছুই আমি সঠিকভাবে মনে করতে পারছি না। মাঝে মাঝে মনে হয় গত 2 বছর যেন আমি শুধু ঘুমিয়ে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ। এভাবেই সেই জিনটি ওই বোনের দেহ ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু সে আশেপাশেই ঘোরাঘুরি করছিল। আমি মেয়েটির বাবার সাথে কথা বলেছি। বাবা বলেছিল, আমরা কেউ সেই রাতে ঘুমাইনি, আমাদের মেয়ের সাথে আমরা কথা বলে গেছি। মেয়েটি বলছিল তার সাথে কি কি ঘটনা ঘটেছে। ওই জিনটি একজন যুবকের বেশ ধরে তার সামনে আসতো। তাকে দেখে 25 বছর বয়সের যুবকের মতো মনে হতো, কিন্তু তার শরীরের আকৃতি ছিল বিশাল এবং সে খুবই শক্তিশালী ছিল, অনেক শক্তিশালী। মেয়েটি বলছিল সে আমাকে ধরাশায়ী করে ফেলত, আমি কোনো কিছুই প্রতিরোধ করতে পারতাম না। এরপর সে আমার সাথে এই কাজ করত। সেই জিনটি জোরপূর্বক কি কাজ করত আপনারা তা বুঝতে পারছেন। এরপর বোনটি এমন এক অভিজ্ঞতার বর্ণনা দিল যা আগের যুগে করা সম্ভব ছিল না। আগের যুগের ঘটনায় আমরা এরকম বর্ণনা কখনোই শুনিনি। সেই বোনটা বলল, ওই জিন আমাকে ফোন দিত, আমার মোবাইলে ফোন দিত। মেয়েটি বলল, মা বাবা তোমরা যখন মনে করতে আমি আমার কোনো বন্ধুর সাথে কথা বলছি, তখন আসলে ওই জিন আমাকে ফোন দিত। এখানে একটি প্রশ্ন আসা স্বাভাবিক, সেটা হলো জিনের সাথে কি টেকনোলজির কোনো সম্পর্ক আছে? আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় মানুষ যেভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারে তেমনিভাবে জিনও প্রযুক্তি ব্যবহার করতে পারে। প্রকৃত ব্যাপার আল্লাহ তাআলাই ভালো জানেন, তবে সেই বোনের বর্ণনাতে আমরা এমনটাই শুনেছি। বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা শুনতে পারি এমন জিনিস, আবার ভুলও হতে পারে। ওই জিনটি মেয়েটির কাছে এসে বলতো, আমি তোমার স্বামী, আমি তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, এবং সেই মেয়েটিকে বিভিন্ন জায়গায় সে ঘুরতে নিয়ে যেত। পরবর্তীতে একটা ঘটনা যেটা ঘটে, ওই বোনটি একটি ভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিল। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করার পর যেদিন ক্লাসে যাওয়ার দিন, সেদিন সে যাওয়ার জন্য তৈরি হলো। যাওয়ার আগে ভার্সিটিতে যোগাযোগ করলো, কিন্তু ফোনের অপর পাশ থেকে বলা হলো, সরি, আপনি তো আপনার ভর্তি ক্যান্সেল করে দিয়েছেন, আপনার জন্য তো কোনো আসন বরাদ্দ নেই। এই কথা শুনে মেয়েটা আশ্চর্য হয়ে গেল, কি বলছেন? আমি আমার ভর্তি বাতিল করে দিয়েছি? ওপাশ থেকে বলল, হ্যাঁ, কিছুদিন আগে আপনি ফোন দিয়ে বলেছিলেন যে আপনি এখন আর ভর্তি হতে ইচ্ছুক নন, তাই আমরা আপনার ভর্তি ক্যান্সেল করে দিয়েছি। মেয়েটি বলল, কি বলছেন এসব? আমি তো কিছুদিন আগেই সেখানে গিয়েছি, সমস্ত পরীক্ষা দিয়েছি, আর এখন কিনা আমার ভর্তি বাতিল করে দেব? কিন্তু এটাই ঘটেছিল। জিন ওই বোনকে দিয়ে ভার্সিটিতে ফোন করিয়েছে এবং তাকে দিয়ে তার ভর্তি বাতিল করিয়েছিল, কারণ জিনটি চাইতো মেয়েটি তার কাছেই থাকুক। অনেক সময় মেয়েটি বাড়ির বাইরে যেত, বাড়ি ফিরে আসার পর জিন বলতো, তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি ছাড়া বাইরে গেছো? তুমি কোথায় ছিলে আমার অনুমতি ছাড়া? সুবহানাল্লাহ, অবিশ্বাস্য সব ঘটনা। আশ্চর্য রকমের ঘটনা হলো এটাই বাস্তব, এটাই সত্যি।
বিভিন্ন ঘটনা ঘটার পর শেষ পর্যন্ত মেয়েটি জিনটা মেয়েটার দেহ থেকে ছাড়িয়ে বের হয়ে আসলো। কিন্তু সে বাড়ি থেকে চলে যায়নি, বাড়িতেই রয়ে গেল এবং বিভিন্ন রকমের উৎপাত শুরু করলো। বাড়ির লোকেরা নানা রকমের আওয়াজ শুনত। হয়তো সবাই নিচে বসে আছে, হঠাৎ করে শুনতে পেল উপরে কেউ হাঁটা চলার শব্দ। জিন সেই বাড়ির লোকদের নিয়ে মজা করত। একদিন বাড়ির সবাই বসে টিভি দেখছিল, তখন জিন বলে উঠল, আমিও আছি, আমিও তোমাদের পাশে বসে টিভি দেখছি, তোমরা আমার কিছুই করতে পারবে না। এই বর্ণনা শুনে বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই। অনেক সময় আমরা যে কোনো আওয়াজ শুনলেই ভয় পেয়ে যাই আর মনে করি এটা কিসের আওয়াজ। অনেক সময় হয়তো আমরা শুনতেই ভুল করি। তাই আসলে কোনো আওয়াজ হোক কিংবা নাই হোক, আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া করা এবং জিকির আজকার করা। আল্লাহর কাছে সমস্ত শয়তান জিন থেকে আশ্রয় চাওয়াটাই শ্রেয়। এই ঘটনায় আমরা যে পর্যন্ত এসেছি সেটা হলো সেই জিনটার বোনের দেহ থেকে ছেড়ে চলে গেছে, কিন্তু বাড়ি ছেড়ে যায়নি। আমি যখন রুকাইয়া করতাম তখন সেই জিন বলতো, আমি সাপ দেখতে পাচ্ছি। কোরআন তেলাওয়াতের সময় সেই বোনটি বলতো, আমি আশেপাশে অনেক বড় বড় সাপ দেখতে পাচ্ছি। এই কথা শুনে আমি বোনটিকে বললাম, আপনি যখন সাপ দেখবেন তখন সেদিকে এগিয়ে যাবেন এবং গিয়ে সাপের মাথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আর বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, এবং ওই জিনের বা সাপের মাথা ভেঙে দিবেন। মাশাআল্লাহ, আমার কথা শুনে সেই বোনটি সাহস পেল এবং এরপর থেকে এই কাজ করতে শুরু করলো। একবার একটি সাপ তাকে গোড়ালিতে কামড় দিল। তো মেয়েটির বাবা বলল, আমি এমন একটা চিৎকার শুনলাম যা জীবনে আমি শুনিনি। পরপর 3 দিন বোনটি গোড়ালির উপর ভর করে হাঁটতে পারেনি। হয়তো আপনি অবাক হচ্ছেন আমি এসব কি বলছি। কেউ সাপ দেখছে না, শুধুমাত্র সেই বোন সাপ দেখছে, আবার তিনি সাপকে মেরেও ফেলছেন, আবার এর মধ্যে একটি সাপ তাকে কামড়ও দিল, এই কারণে তিনি হাঁটতেও পারছেন না। এসব কিভাবে সম্ভব? শ্রোতা বন্ধুরা, গায়েব সম্পূর্ণ একটি ভিন্ন জগৎ। এই জগতের অভিজ্ঞতা আমাদের নেই, আমরা এর সব কিছু বুঝতে সক্ষম নই। অনেক সময় এমন হতো, আমি তিলাওয়াত করছি আর সেই বোন তখন বলতো, দেখুন আমি আমার চারপাশে রক্ত দেখতে পাচ্ছি। আমি বলতাম, বোন আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার পাশে কোনো রক্ত নেই। আবার অনেক সময় বোনটি দেখত তার সারা গায়ে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে, আর বোনটি এগুলো হাত দিয়ে অদৃশ্য সরিয়ে দেওয়ার চেষ্টা করত। একদিন বোনটা দেখতে পেল একটা বিরাট কালো পাথরের উপর সেই শয়তান জিনটি বসে আছে এবং এটি তার সিংহাসনের মতো। সে ওই বোনকে বলছে, তুমি আল্লাহকে ভয় করো না, তুমি আমার ইবাদত করো, তুমি আমাকে সিজদা করো। এভাবেই সেই শয়তান বোনকে দিয়ে সিজদা করানোর চেষ্টা করছিল। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। বোনটি সেই সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি শয়তানের কথা অমান্য করেছেন, তার দিকে থুতু নিক্ষেপ করেছেন, বলেছেন, আমি শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছেই আমি মাথা নত করি, একমাত্র আল্লাহর কাছেই আমি সিজদা করি। হ্যাঁ, এরপর সেই বোনটি সিজদা করলেন, কিন্তু সিজদা করলেন কিবলামুখী হয়ে। এই সিজদা ছিল আল্লাহর প্রতি। আবার তাকেই কামড় দিল এবং এই কারণে তিনি হাঁটতেও পারছেন না। এসব কিভাবে সম্ভব? আবারও বলছি, গায়েবের জগৎ সম্পূর্ণ ভিন্ন একটি জগৎ। ফিরে আসার সময় আমি তাদেরকে ইউটিউবে বিভিন্ন রাকিদের কুরআন তিলাওয়াতের অডিও লিঙ্ক দিলাম। বললাম, এগুলো আপনারা মেয়েকে শোনাতে থাকবেন, শুনতে দিবেন। আর যখন ওই বোনটি রুকায়ার আয়াত শুনতেন তখন তার সারা গায়ে কম্পন সৃষ্টি হতো, তিনি কাঁপতে থাকতেন, থুতু নিক্ষেপ করতেন এবং বলতেন, দেখো আমি কিছুতেই তোমাকে সিজদা করব না। সাম্প্রতিক ঘটনা শুনুন। কিছুদিন আগে একবার ওই বোন দেখলেন জিনটি কাঁদছে। বোনের গায়ে যেসব পিঁপড়া দেখা যেত সেগুলো ওই জিনকে আঁকড়ে ধরেছে, তার গা বেয়ে উপরে উঠছে। জিনকে কাঁদতে দেখে বোনটি প্রশ্ন করল, এখন কাঁদছ কেন? আমার কাছে কুরআন আছে, তোমার কাছে কি কুরআনের থেকে শক্তিশালী কিছু আছে? সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা ধীরে ধীরে বোনটিকে সুস্থ করলেন। আমরা এই ঘটনা শুনে কি মন্তব্য করতে পারি? যে এটা কি জিনে আসর করার কারণে ঘটেছে?
নাকি এর সাথে জাদুটোনার সংযুক্তি আছে। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। যে ভাইয়েরা রুকাইয়া করতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা শিক্ষণীয় পয়েন্ট। অর্থাৎ সমস্যা ডায়াগনোসিস করার দিক থেকে বেশি মনোযোগ দিবেন না। কেননা অনেক সময় মনে হয় অমুক ঘটনাটি শতভাগ জিনে আসরের কারণে ঘটেছে, কিন্তু পরে দেখা যায় এর সঙ্গে জাদুটোনাও সংযুক্ত আছে। আবার অনেক সময় মনে হয় অমুক ঘটনাটি সম্পূর্ণ জাদুটোনার কারণে ঘটেছে, কিন্তু পরে দেখা যায় এটা জিনের কারণে ঘটেছে। আবার অনেক সময় দুটো বিষয় একসাথে কাজ করে। তাই এখানে শেখার বিষয় হচ্ছে কোনো ঘটনা দেখেই চট করে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলা ঠিক নয়। গায়েবের বিষয়গুলো এমনই। অনেক সময় দেখা যায় কারোর মধ্যে জাদুটোনার লক্ষণ প্রকাশিত হচ্ছে, কিন্তু সে জাদুটোনায় আক্রান্ত নয়। আবার অনেক সময় দেখা যায় জিন আসরের লক্ষণ প্রকাশ হচ্ছে, কিন্তু সে আসরগ্রস্ত নয়। একই কথা প্রযোজ্য বদনজরের ক্ষেত্রেও। ঘটনা যাই হোক না কেন, বাস্তবতা হচ্ছে এসব সমস্যার কারণে ভাই বোনেরা অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, রুকাইয়া করা উচিত। ব্যক্তিগতভাবে আমি কোনো কেস ডায়াগনোসিসের দিকে মনোযোগী না দিয়ে সরাসরি রুকাইয়া করতে শুরু করি এবং আমি সত্যি কথা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে শুরু করি, যাতে সেই ব্যক্তিকে তিনি সুস্থ করে দেন। আরেকটি বিষয় দেখুন, শুরুতে নিশ্চয়ই খেয়াল করেছিলেন যে এই জিন শয়তান কতটা শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহর অনুগ্রহে আমাদের বোনটিও অনেক শক্তিশালী ছিলেন। তিনি আল্লাহর সাহায্যে দ্বীনের উপর দৃঢ়তার পরিচয় দিয়েছেন। শয়তানটির আচরণ ছিল অত্যন্ত জঘন্য, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহে ওই সব সাপ এবং পিঁপড়াগুলো ওই শয়তানকেই পাকড়াও করল। আগে ওই বোন কান্নাকাটি করতেন, এখন ওই শয়তান জিনি নিজেই কান্নাকাটি করছে। আলহামদুলিল্লাহ এই চিকিৎসা এখনও চলমান। তাই আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা তাকে পুরোপুরি নিরাময় করে দেন, আল্লাহ ওই শয়তানকে দূর করে দেন এবং তাকে ধ্বংস করে দেন, আর যেন এই মুসিবতের বিনিময়ে বোনটি জান্নাতে প্রবেশ করতে পারেন, কারণ এটা খুব কঠিন একটা পরীক্ষা। আরেকটা বিষয় মাথায় রাখুন, বোনটি একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলেন। সাইকিয়াট্রিস্ট ছিলেন একজন মুসলিম। যখন তিনি নিজের সমস্যাগুলোর ব্যাপারে জানলেন, তখন ওই মুসলিম সাইকিয়াট্রিস্ট বললেন, দেখুন এই বিষয়ে আমাদের আসলে কিছু করার নেই, এটা আমার শাস্ত্রের আওতাভুক্ত নয়, কেননা এটা আপনার মস্তিষ্ক বা সাইকোলজির কোনো সমস্যা নয়, বরং এটা হচ্ছে গায়েবের জগতের সাথে সম্পর্কিত একটি পরীক্ষা। আচ্ছা, আপনি আপনার রুকাইয়া চিকিৎসা চালিয়ে যান। একবার ভাবুন, যদি বোনটি কোনো সেকুলার বা অমুসলিম সাইকিয়াট্রিস্টের কাছে যেতেন, তাহলে কী পরিণতি হতো? অমুসলিম চিকিৎসকেরা কি গায়েবের জগৎ সম্পর্কে জানতে পারে? তবে আমি যতটুকু জানি না, জানে না। তাদের তো এই বিষয়ে কোনো ইমানই নেই, তাদের বই পুস্তকে এসব বিষয়ে কোনো আলোচনা নেই, তারা মেডিকেল স্কুলেও এসব শেখে না। অথচ এসব সমস্যার বিবরণ শুনে তারা মুহূর্তেই কোনো চিন্তা ভাবনা না করে একটা রেফারেন্স লেটার লিখে দিবে আর ওই বোনটিকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করে দিবে, নয়তো তাকে উচ্চ মাত্রার কোনো ঘুমের ওষুধ দিয়ে সারা রাত ঘুম পাড়িয়ে রাখবে। এক্ষেত্রে বোনটি কিছুতেই সুস্থ হতে পারবে না, ধীরে ধীরে তার অবস্থার অবনতি হবে। কাজে আপনিই বা আপনার পরিবারের কোনো সদস্য যদি এই ধরনের সমস্যা আক্রান্ত হন, তাহলে কখনোই মনে করবেন না যে শুধুমাত্র একমুখী চিকিৎসার মধ্যেই সব কিছুর সমাধান আছে। হ্যাঁ, ঔষধপত্র ও মেডিকেল সায়েন্সের মধ্যে আল্লাহ তাআলা অনেক নিরাময় কল্যাণ রেখেছেন, কিন্তু জেনে রাখুন এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি আপনি কোনো অমুসলিম চিকিৎসকের কাছে যান, তাহলে সে কিছুতেই গায়েবের বিষয়গুলোকে বিশ্বাস করবে না। সে বলবেই না এই ধরনের কথা, বরং এগুলাকে গালগল্প মনে করবে। একই কথা মুসলিম নাম ধরে অনেক বেদিন ডাক্তারের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের কাছে এগুলো সবই মানসিক সমস্যা। প্রিয় লিসনার্স, ভালো করে জেনে রাখুন, শতকরা 95% ক্ষেত্রে এই সমস্যাগুলো কোনো মানসিক সমস্যা নয়, বরং জিন অথবা জাদুটোনা ঘটিত সমস্যা। তাই আমি আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে সচেতন করছি, শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র আর ঔষধের উপর নির্ভর করবেন না, কুরআন ও সুন্নাহর দিকে ফিরে আসুন, কুরআন সুন্নাহর নির্দেশিত চিকিৎসা গ্রহণ করুন। সাথে আরেকটি বিষয় মনে রাখবেন, এই সকল অসুস্থতা নিরাময়ের ক্ষেত্রে কোনো ভণ্ড পীর ফকিরের শরণাপন্ন হবেন না। এসব ভণ্ড পীর ফকির নিজেরাই শয়তানের আউলিয়া, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাহায্যকারী। আপনার চিকিৎসার নামে তারা শিরক করবে এবং আপনাকেও নানা রকম শিরকের মধ্যে সংযুক্ত করার চেষ্টা করবে। ওই বোনের বাড়িতে গিয়েও আমি প্রথমে
অনেক রকমের তাবিজ কবচ দেখেছি। আলহামদুলিল্লাহ আমি ওইসব তাবিজ কবচ সরিয়ে দিয়েছি, ধ্বংস করেছি। দেয়ালে অনেক রকমের ছবি টানানো ছিল, প্রাণী কিংবা মানুষের ছবি ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছিল। কারণ আপনারা জানেন যে ঘরে কোনো প্রাণী বা মানুষের ছবি থাকবে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ওই ঘর জিন শয়তানের অভয়ারণ্যে পরিণত হবে। আলহামদুলিল্লাহ শরীয়তসম্মত চিকিৎসার মাধ্যমে বাড়ির পরিবেশ এখন অনেক উন্নত হয়েছে। আগে ওই বাড়িতে অনেকে নিয়মিত নামাজ আদায় করতেন না, কিন্তু এখন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, বাড়ির লোকেরা জামাতে নামাজ আদায় করছে। তো এইটা ছিল সিয়াম ভাইয়ের ঘটনা। আজ আমি তোমাকে যে ঘটনাটা বলবো সেটা মনে পড়লে আজও আমার শরীর শিউরে ওঠে, শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে যায় যতবার এই ঘটনার কথা মনে পড়ে। কারণ ঘটনাটা এমন এক সময়ে ঘটেছিল যখন আমাদের গ্রামে কেউ এসব বিষয় নিয়ে মজা করতো না, বরং সবাই চুপচাপ থাকতো, যেন বিষয়টা না বললেই ভালো। আমার মামার বাড়ি নদীর ধারে এক গ্রামে, চারপাশে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর পুরনো কিছু গাছ। বিশেষ করে একটা বিশাল বট গাছ ছিল, যেটার নিচে সন্ধ্যের পর কেউ দাঁড়াতো না। গ্রামের লোকেরা বলতো ওই গাছটার কাছে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, কিন্তু এইসব গল্প আমি তখন সিরিয়াসলি নেইনি। সে সময় আমার মামাতো দিদি মিতা 7 মাসের প্রেগনেন্ট। বিয়ের 3 বছর পর তাদের প্রথম সন্তান আসছে বলে বাড়িতে সবার খুব আনন্দ। মিতা দিদি খুব শান্ত স্বভাবের মানুষ, হাসি খুশি, কারোর সঙ্গে ঝগড়া করতো না। কিন্তু ঘটনার আগের সপ্তাহ থেকেই তার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম প্রেগনেন্সির জন্যই হয়তো মুড বদলাচ্ছে, কারণ কখনো সে একদম চুপচাপ বসে থাকতো, আবার কখনো হঠাৎ করে অকারণে রেগে যেত। কিন্তু আসল অস্বাভাবিক ঘটনাটা শুরু হয় এক বিকেলে। সেদিন বৃষ্টি পড়ছিল হালকা, আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। বিকেল 4টের মধ্যেই মিতা দিদি বলল যে একটু হাঁটতে যাবে, ডাক্তার নাকি বলেছে হাঁটা ভালো, তাই মামি তাকে যেতে দিলেন। কিন্তু সমস্যা হলো, সেই যে পথে গেল সেটা ছিল ওই পুরনো বটগাছের দিকের রাস্তা, যেটা দিয়ে সাধারণত কেউ যায় না। প্রায় আধ ঘন্টা পরে যখন বাড়ি ফিরল, তখন তাকে দেখে প্রথমে আমার অদ্ভুতই লাগলো, কারণ তার মুখটা একদম ফ্যাকাশে, চোখ দুটো কেমন যেন কোঠরের মধ্যে ঢুকে গেছে এইটুকু সময়ে। আর সে কারোর সঙ্গে না সেরকম কথা বলছিল না, শুধু সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমরা ভেবেছিলাম হয়তো শরীর খারাপ লাগছে, কিন্তু সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে। রাত প্রায় 1টা হবে। হঠাৎ রান্নাঘরের দিক থেকে শব্দ আসতে লাগলো, যেন কেউ হাঁটছে। মামা উঠে দেখে রান্নাঘরের দরজা খোলা আর মিতা দিদি সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক ছিল না, সে একদম স্থির হয়ে দরজার দিকে তাকিয়েছিল। মামা তাকে ডাকতেই সে ধীরে ধীরে ঘুরে তাকালো, আর সেই মুহূর্তে মামা বলেছিলেন তার চোখ দুটো এমন ছিল যেন সে মিতা না, অন্য কেউ। মামা তাকে জিজ্ঞাসা করলেন, এত রাতে এখানে কেন তুই? কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু খুব নিচু গলায় বলল, ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে। তারপর আবার ঘুরে দাঁড়ালো। মামা ভয় পেয়ে তাকে ঘরে নিয়ে গেলেন। সবাই ভেবেছিল প্রেগনেন্সির জন্য হয়তো ঘুমের ঘোরে হাঁটছে, কিন্তু পরের কয়েকদিনে বিষয়টা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মিতা দিদি মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলতে শুরু করলো, কখনো এমন ভাষায় যা আমরা বুঝতেই পারতাম না, কখনো আবার বলতো কেউ তাকে দেখতে আসে রাতে। একদিন দুপুরে আমি নিজে দেখেছি সে উঠোনে বসে আছে, আর হঠাৎ করে বলছে, তুই আবার কেন এলি? অথচ সেখানে আর কেউ ছিল না। আমরা ডাক্তার দেখানোর কথা ভাবছিলাম, কিন্তু তার আগেই সেই রাতটা আসে যেটা আমাদের পুরো পরিবারকে বদলে দেয়। সেদিন সন্ধ্যের পর থেকেই বাড়িতে অদ্ভুত একটা চাপা অস্বস্তি ছিল। কুকুরগুলো বারবার ডেকে উঠছিল, বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল,
আর মিতা দিদি সারা দিন একটাও কথা বলেনি। রাত প্রায় 11টার দিকে হঠাৎ তার ঘর থেকে ধাক্কার শব্দ এলো। আমরা দৌড়ে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু ভেতরে যেন আসবাবপত্র পড়ে যাওয়ার শব্দ হচ্ছে। মামা দরজা ভেঙে ঢুকতেই আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আজও চোখে লেগে আছে। মিতা দিদি বিছানার কোণে বসে আছে, তার চুলগুলো এলোমেলো, আর সে নিজের পেটের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। মামি তাকে জড়িয়ে ধরতে গেলে সে হঠাৎ করে এমন শক্তিতে তাকে ঠেলে দিল যে মামি প্রায় পড়ে যাচ্ছিলেন। তারপর সে খুব অচেনা কণ্ঠে বলে উঠল, ওটা আমার নয়। আমরা সবাই থমকে গিয়েছিলাম। মামা চিৎকার করে তাকে শান্ত করতে চেষ্টা করলেন, কিন্তু সে তখন একদম অন্যরকম হয়ে গেছে। তার চোখের দৃষ্টি এত ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল সে আমাদের কাউকেই চিনতে পারছে না। সে বলছিল কেউ তাকে বটগাছের নিচে ডেকেছিল, কেউ তাকে বলেছিল এই বাড়িতে থাকতে। সেই রাতেই গ্রামের এক বয়স্ক লোককে ডাকা হয়, যাকে সবাই এই সব বিষয়ে জানে বলে মানত। তিনি এসে প্রথমে জিজ্ঞাসা করলেন, মিথা কোথায় গিয়েছিল কয়েকদিন আগে? যখন শুনলেন সেই বটগাছের দিকে গিয়েছিল, তখন তিনি চুপ করে গেলেন। তারপর তিনি বললেন, আরে এই অবস্থায় কেউ ওই গাছের নিচে যায়? ওই গাছের নিচে অনেক বছর আগে এক গর্ভবতী মহিলা মারা গিয়েছিল, কেউ ঠিক জানে না কিভাবে, কিন্তু তখন থেকেই মাঝে মাঝে নাকি অদ্ভুত ঘটনা ঘটে। আমরা এইসব গল্পে পুরো বিশ্বাস করিনি, কিন্তু মিতা দিদির অবস্থা তখন এত অস্বাভাবিক ছিল যে কিছু একটা করতেই হতো। সেই লোকটা কিন্তু মন্ত্র পড়তে শুরু করলেন, আর মিতা দিদি তখন হঠাৎ করে চিৎকার করে উঠল, এমন চিৎকার যে আমি আগে কোনো মানুষের মুখে শুনিনি। সে বলছিল, আমাকে যেতে দে না, যেতে দে আমাকে। তারপর আবার বলছিল, ও ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়বে না। প্রায় আধ ঘন্টা ধরে এই অবস্থা চলল। হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে সে যখন জ্ঞান ফেল, তখন যেন তার কিছুই মনে নেই। সে অবাক হয়ে জিজ্ঞাসা করছিল যে সবাই তার ঘরে কেন। আমরা তাকে কিছু বলিনি, শুধু বলেছিলাম সে অসুস্থ হয়ে পড়েছিল। আশ্চর্যের বিষয়, এরপর আর কখনো সেই অদ্ভুত আচরণ আর দেখা যায়নি। কিন্তু একটা ব্যাপার আজও আমাদের মনে প্রশ্ন হয়ে আছে। যেদিন সে সুস্থ হয়ে উঠল, সেদিন দুপুরে হঠাৎ সে বলল, কাল রাতে কে আমার ঘরের জানলার কাছে দাঁড়িয়েছিল? আমরা সবাই বললাম কেউ না, কিন্তু সে বলল সে পরিষ্কার দেখেছে একটা মহিলা দাঁড়িয়েছিল, ভেজা কাপড় পরে, আর তার পেটটাও নাকি ফুলেছিল, ঠিক মিতা দিদির মতো। সে কথাটা শুনে ঘরে এমন নীরবতা নেমে এসেছিল যে কারোর আর কিছু বলার সাহস হয়নি। আর আজও যখন এই গ্রামের রাস্তা দিয়ে যেতে হয়, তখন বটগাছের দিকে তাকাতে আমার একটা অদ্ভুত ভয় লাগে। যাই হোক, এই ছিল ঘটনা। যদি মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব এই ঘটনাটা তোমার কাছে শোনার জন্য। অবশ্যই ভালো লেগেছে। জানো, এইরকম না হলেও এই রিলেটেড একটা ঘটনা আমার জানা আছে, তোমাদেরকে বলি ছোট করে। পুরো গ্রাম, আর ওই গ্রামের একটাই রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে যেতে গেলে মাঝখানে একটা বিশাল বড় বাঁশঝাড় পড়ে বলতে পারো। মানে বাঁশঝাড়টার এ মাথা থেকে ও মাথা দেখা যায়। সেই বাঁশঝাড়টা দিয়ে হেঁটে গেলে মোটামুটি অনেকটাই সময় লাগবে, ধরে নাও মোটামুটি 400 মিটার। তো যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তিনি একজন মহিলা মানুষ, এবং তিনিও এই ঘটনার মতন প্রেগনেন্ট ছিলেন। তার স্বামী মারা গেছে। সংসার বলতে ওই চাষবাস করেই খান। এর জমিতে হয়তো লঙ্কা তুললো, ওর জমিতে হয়তো ধান কাটলো, এভাবেই। তো তিনি তখন 3 মাসের অন্তঃসত্ত্বা, কাজ করে খান। গ্রামের দিকে জানোই যে নির্দিষ্ট একটা দিনে হাট বসে, তো ওনাকে সেই হাটে যেতে হতো। ওনার তো আর নিজের কেউ নেই, তো সেই মতো উনি হাটে গেছেন। সবাই তাকে বারণ করেছিল যে এরকম অবস্থায় হাটে যাস না, কিন্তু তিনি শোনেননি। তিনি বলছিলেন যে খাবো কি, আর না খেলে হবে না। আর তার বর্তমানে একজন ছেলে আছে যার বয়স ওই 3 বছর মতন। তো তাকে রেখে সে হাটে চলে যায়। হাট থেকে উনি বাজার করে সেই বাঁশঝাড় দিয়ে ফেরেন, বা বাঁশবাগান দিয়ে ফেরেন। বাঁশবাগান থেকে আসার পরই তার নাকি স্বভাব বদলে যায়। সে কেমন একটা করতো,
তার খিদে বেড়ে গিয়েছিল। সে অদ্ভুত এক আচরণ করত। নিজের ওই 3 বছরের ছেলেকে যা তাভাবে মারত। এমন মারত যে ছেলেটার পুরো শরীরে দাগ বসে যেত। এমন করতে করতে তার ব্যবহারে আরও পরিবর্তন আসলো। সে তার পেটে হাত দিয়ে বলতো, একে আমি খেয়ে নেব। এরকম কিছুদিন চলার পরে সেই পাড়ারই একজন ছিলেন যিনি এইসব ঝাড়ফুঁক করতে জানতেন। তাকে বলা হলো, যদিও সে জানতো বিষয়টা, কিন্তু অতটা মাথায় নেয়নি। তারপরে তাকে যখন ডেকে আনা হলো, সে তখন তার কিছু শক্তি বলে দেখলো বা শক্তি বলে জানলো যে সেই বাঁশবাগান থেকে আসার পথে তাকে এক জিনে আছড় করেছে বা জিনে ধরেছে, আর সেই জিন চাই তার পেটের বাচ্চাটাকে নিয়ে যেতে। যাই হোক, এরপরে উনি যজ্ঞের ব্যবস্থা করলেন। সেই যজ্ঞ বলে উনি সেই জিনের সঙ্গে কথা বললেন। সেই কথা বলার পরে জিন তো কিছুতেই যাবে না। শেষমেশ উনি অনেক কিছু করে সেই জিনকে ভয় দেখিয়ে তাকে যেতে বাধ্য করেন। কিন্তু জিন নাকি যাওয়ার আগে বলে যায় যে সে কিছু না কিছু নিয়ে যাবেই, কোনো না কোনো ক্ষতি করবেই। যাই হোক, তারপরে তো আর কিছু হয়নি। কিন্তু সেই মহিলা যখন আবার তার বাচ্চার জন্ম দেন, তখন সেই বাচ্চাটার কবজি থেকে, মানে আমাদের হাতের একটু ওপর থেকে কাটা ছিল, মানে তার একটা হাত ছিল না। ভাবতে পারছো কতটা বাজে একটা ব্যাপার? সে বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে? একটা হাত নিয়ে সে কীভাবে সারভাইভ করবে? খুব কষ্টর বিষয়। যাই হোক, এই একটা ঘটনা আমার জানা ছিল, তোমাদেরকে বললাম। তো এমন পৃথিবীতে অনেক ঘটনায় ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, যেগুলোর ব্যাখ্যা পেতে গেলে আমাদের অনেক ভাবতে হবে, অনেক যুক্তি দিয়ে মেলাতে হবে, কিন্তু কোনো যুক্তিই মেলে না। যাই হোক, এই ছিল ঘটনা। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। দাদা, আমি প্রশান্ত। আমি আজকে যে ঘটনাটা তোমাকে বলবো, এই ঘটনাটা শুনলে অনেকের হয়তো মনে হতে পারে যে আমি হয়তো বাড়িয়ে বলছি, কিন্তু যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা যে কতটা অস্বাভাবিক ছিল সেটা শুধু সেই রাতের উপস্থিত মানুষগুলোই জানে। ঘটনাটা মোটামুটি 8-9 বছর আগের। শীতের শেষের দিকের এক সন্ধ্যা। আমাদের এক আত্মীয়ের বিয়ে ছিল। গ্রামের বাড়িতে বিয়ে, চারিদিকে আলো, প্যান্ডেল, রান্নার গন্ধ, মাইক থেকে ধীরে ধীরে বাজছে বিয়ের গান, সব মিলিয়ে একদম স্বাভাবিক আনন্দের পরিবেশ। বর ছিল আমাদের দূর সম্পর্কের দাদা, খুব শান্ত স্বভাবের মানুষ, চাকরি করতো বাইরে। বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছে। সকাল থেকে বাড়িতে প্রচুর লোকজন, সবাই ব্যস্ত। কেউ রান্না করছে, কেউ অতিথিদের দেখছে, কেউ আবার বরফে সাজানোর কাজ করছে। বিকেলের দিকে যখন বরকে গায়ে হলুদ থেকে তুলে এনে ঘরে বসানো হলো, তখনও সবকিছু একদম স্বাভাবিক ছিল। সে সবার সঙ্গে হাসছিল, কথা বলছিল, মাঝে মাঝে বন্ধুরা মজা করছিল। কিন্তু সন্ধ্যের একটু আগেই হঠাৎ করেই প্রথম অদ্ভুত ব্যাপারটা শুরু হয়। বরকে যখন নতুন পাঞ্জাবি পরিয়ে চেয়ারে বসানো হয়েছে, তখন হঠাৎ সে একদম চুপ হয়ে গেল। আগে যেভাবে হাসছিল, কথা বলছিল, সব বন্ধ। প্রথমে সবাই ভাবলো হয়তো নার্ভাস হয়েছে। বিয়ের আগে অনেকেই এমন করে। কিন্তু কয়েক মিনিট পর লক্ষ্য করলাম সে যেন কারোর দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই জায়গায় আসলে কেউ নেই। তার চোখ দুটো একদম স্থির হয়েছিল দরজার পাশের অন্ধকারের কোণটার দিকে। তার ছোট ভাই তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? সে প্রথমে কোনো উত্তর দিল না। তারপর খুব নিচু গলায় বলল, ও দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে গেল, কে দাঁড়িয়ে আছে? জিজ্ঞেস করলে সে বলল, ওই যে লাল শাড়ি পরে আছে। ঘরে উপস্থিত সবাই তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল, কারণ সেখানে তো কেউ ছিল না। প্রথমে ভেবেছিলাম হয়তো মজা করছে, কিন্তু তার চোখের চাহনি দেখে মনে হচ্ছিল যে সত্যিই কাউকে দেখছে। তারপর হঠাৎ সে উঠে দাঁড়ালো এবং দরজার দিকে হাঁটতে লাগলো।
যেন কারোর পেছনে যাচ্ছে। তার মা দ্রুত তাকে ধরে বলল, কোথায় যাচ্ছিস? কিন্তু সে এমনভাবে মাকে সরিয়ে দিল যেটা তার স্বভাবের সাথে একদম মেলে না। সে খুব শান্ত মানুষ, কখনো এমন রুক্ষ আচরণ করে না। কয়েকজন মিলে তাকে আবার বসিয়ে দিল। তখনও সে একই দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে খুব অদ্ভুত একটা কথা বলল, আজ বিয়ে হবে না। ঘরে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। সবাই ভাবলো হয়তো চাপের কারণে এমন বলছে। কিন্তু কয়েক মিনিট পর তার আচরণ আরো অদ্ভুত হতে লাগলো। সে নিজের সাথে নিজের মতো করে কথা বলতে শুরু করলো। কখনো হাসছে, কখনো আবার যেন কারোর সাথে তর্ক করছে। তার এক বন্ধু মজা করে বলল, ভূত দেখছিস নাকি? এই কথা শুনে সে এমনভাবে তার দিকে তাকালো যে ঘরে থাকা সবাই চুপ হয়ে গেল। সে দৃশ্যটা ছিল একদম আলাদা, যেন সে আমাদের পরিচিত মানুষই না। তারপর সে ধীরে ধীরে বলল, তোমরা কেউ ওকে দেখছো না? এইবার সত্যি সবার গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ সে একই কথা বারবার বলছে। লাল শাড়ি পরা একজন মহিলা দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাড়ির বয়স্করা তখন একটু চিন্তিত হয়ে পড়ল। কেউ বলল হয়তো শরীর খারাপ লাগছে, কেউ বলল একটু জল খাওয়াও। তাকে জল দেওয়া হলো, কিন্তু সে গ্লাসটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো, যেন বুঝতেই পারছে না এটা কি। তারপর হঠাৎ সে গ্লাসটা মাটিতে ফেলে দিল। তার মা কাঁদতে শুরু করলো। এই সময় বাড়ির একজন বৃদ্ধ কাকা ধীরে ধীরে বললেন, ওকে বাইরে নিয়ে চলো তো। আমরা কয়েকজন মিলে তাকে উঠিয়ে উঠোনে নিয়ে এলাম। উঠোনে তখন আলো, লোকজন, মাইক বাজছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরে আনার পরেও সে একদম স্বাভাবিক হলো না। বরং সে মাথা ঘুরিয়ে বারবার পেছনের অন্ধকারের দিকটার দিকে তাকাচ্ছিল। তারপর হঠাৎ সে বলল, ও ওখানে চলে এসেছে, ও চলে এসেছে। এইবার সত্যি চারপাশে একটা ভয় ছড়িয়ে পড়ল, কারণ সে যে জায়গাটার দিকে ইশারা করছিল সেখানে একটা পুরনো আম গাছ ছিল। আর গ্রামের অনেকেই আগে থেকে বলতো ওই গাছটা নাকি ঠিক স্বাভাবিক নয়। যদিও আমরা কেউ ওইসব বিশ্বাস করতাম না, কিন্তু সেই মুহূর্তে ঘটনাটা এমন অদ্ভুত হয়ে উঠেছিল যে কেউই ঠিকভাবে কিছু বুঝতে পারছিল না। এরপর সবচেয়ে অস্বাভাবিক ঘটনাটা ঘটল, যখন তাকে আবার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। সে হঠাৎ থেমে গেল এবং খুব ধীরে ধীরে এমন একটা কণ্ঠে কথা বলল যেটা তার নিজের কণ্ঠের মতো লাগছিল না। সে বলল, আজ ওকে আমি নিয়ে যাব। কথাটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ সেই গলাটা ছিল ভারী আর কর্কশ, একদম অন্যরকম। তারপর সে হঠাৎ মাটিতে বসে পড়ল এবং হাসতে শুরু করল। সে হাসিটা এত অস্বাভাবিক ছিল যে বাড়ির অনেকেই তখন সত্যি ভয় পেয়ে গেছে। কেউ একজন গ্রামের পুরোহিতকে ডাকার কথা বলল, কিন্তু এর মধ্যেই বর আবার একদম চুপচাপ হয়ে গেল। তার মাথা নিচু, চোখ বন্ধ। প্রায় 5 মিনিট সে এভাবেই বসেছিল। তারপর ধীরে ধীরে মাথা তুলে চারপাশে তাকালো, যেন কিছুই জানে না। সবাই তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু সে বলল তার কিছুই মনে নেই। সে শুধু বলল মাথাটা খুব ভারী লাগছিল। আশ্চর্যের বিষয়, সেই মুহূর্ত থেকে সে আবার একদম স্বাভাবিক আচরণ করতে শুরু করলো। পরে অনেক আলোচনা হলো। কেউ বলল হয়তো চাপের কারণে এমন হয়েছে, কেউ বলল হয়তো শরীর খারাপ ছিল। কিন্তু যারা সেই সময় তার চোখের চাউনি দেখেছিল তারা আজও বলে সেটা কোনো সাধারণ ব্যাপার ছিল না, কারণ পুরো ঘটনাটা চলেছিল প্রায় 40 মিনিট। আর সেই সময় সে যে কথাগুলো বলেছিল সেগুলো এত অদ্ভুত ছিল যে সেগুলো আজও গ্রামের অনেকেই ভুলতে পারেনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, পরের দিন সকালে যখন বাড়ির উঠোন পরিষ্কার করা হচ্ছিল তখন আম গাছের নিচে একটা পুরনো লাল শাড়ির ছেঁড়া অংশ পাওয়া যায়। কেউ বলতে পারেনি সেটা কোথা থেকে এলো, কারণ বাড়ির কোনো মহিলার এমন শাড়ি ছিল না। আর সে ঘটনার পর থেকে বর নিজেও মাঝে মাঝে বলতো যে বিয়ের আগের সেই সন্ধ্যার প্রায় 1 ঘন্টা তার জীবনের একদম ফাঁকা একটা সময়। সে কিছুই মনে করতে পারে না। সে রাতের পর আর কখনো এমন ঘটনা ঘটেনি। বিয়েও ঠিকমতো হয়ে যায়, সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যারা সেদিন উপস্থিত ছিল তারা জানে যে বিয়ের আসরে সে অদ্ভুত আচরণটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। আর ঠিক কী ঘটেছিল সেটা হয়তো কোনোদিনই পুরোপুরি আর জানা যাবে না। এই ছিল ঘটনা।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং শুভরাত ভূত FM এর রহস্যপ্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করছি সবাই নিজ নিজ ঘরে হেডফোনটা কানে নিয়ে চারপাশের আলো নিভিয়ে আজকের রাতের ভয়ঙ্করতম অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছেন। আজকে আপনাদের সামনে আমি এমন একটি সত্য ঘটনা তুলে ধরব, যা শোনার পর হয়তো আপনার নিজের চেনা ঘরটাকেও অচেনা আর ভয়ঙ্কর মনে হতে পারে। আজকের এই ঘটনাটি কোনো গল্প নয়, আমাদের কাছে বিস্তারিত লিখে পাঠিয়েছেন জামিল হোসেন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র। সাল তখন 2019। এক থমথমে বর্ষার রাতে কুষ্টিয়ার এক নির্জন এলাকায় তার সাথে ঘটে যাওয়া সেই হাড় হিম করার অভিজ্ঞতা আজকে আমি আপনাদের শোনাব। চলুন সরাসরি চলে যাই জামিল ভাইয়ের সেই ভয়ঙ্কর অতীতে। এই ঘটনা 2019 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ের। তখন আমি কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তো পড়াশোনার সুবিধার্থে আমি আর আমার 3 বন্ধু আসিফ, রাশেদ, তন্ময় মিলে কুষ্টিয়া শহরের মিলনপাড়া এলাকার একটা পুরনো দোতলা বাড়ির নিচের তলায় মেস হিসেবে ভাড়া নেই। সেই বাড়ি ছিল একটু ভেতরের দিকে, 4-5টা বড় বড় আম আর মেহগনি গাছে ঘেরা। বাড়ির মালিক এক বৃদ্ধ ভদ্রলোক, যিনি একাই ওপর তলায় থাকতেন এবং ভীষণ চুপচাপ প্রাকৃতিক ছিলেন। বাড়িটা পুরনো হলেও বেশ বড় আর সস্তা ছিল, তাই আমরা 4 বন্ধু কোনো কিছু না ভেবেই ওখানে উঠে পড়ি। প্রথমে 1 মাস সবকিছু ঠিকঠাক কাটছিল, কিন্তু বিপত্তি শুরু হলো জুলাই মাসের 20 তারিখে, একটা প্রচন্ড ঝড় এবং বৃষ্টির রাতে। সেদিন রাত ঠিক আনুমানিক 1:30। কুষ্টিয়া তখন তুমুল বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। ঝড়ের কারণে পুরো মিলনপাড়া এলাকায় বিদ্যুৎ চলে যায়। আমরা 4 বন্ধু ড্রয়িং রুমে একটা মোমবাতি জ্বালিয়ে বসে বসে গল্প করছিলাম। হঠাৎ করেই আমাদের ঘরের ভেতরের তাপমাত্রাটা অস্বাভাবিক রকমের কমে গেল। জুলাই মাসের এই ভ্যাপসা গরমেও আমাদের শরীর শীতে কাঁপতে শুরু করলো। ঠিক তখনই আমরা শব্দটা শুনলাম, আর সেই শব্দটা আসছিল আমাদের ডাইনিং রুমের ঠিক পাশে থাকা একটা পরিত্যক্ত ছোট ঘর থেকে, যে ঘরটা বাড়ির মালিক আমাদের ওঠার সময় তালা মেরে দিয়ে বলেছিল ওটা হলো স্টোর রুম, যেন আমরা কেউ ওখানে না যাই। শব্দটা খুব ধীর ছিল, কিন্তু স্পষ্ট ছিল অনেক। মনে হচ্ছিল কেউ একজন ভেতর থেকে দরজায় নক করছে। আসিফ বলল হয়তো বাতাসে কিছু নড়ছে, কিন্তু আমরা সবাই জানতাম যে ওই ঘরের জানালা দরজা সব শক্ত করে বন্ধ করে দেওয়া ছিল। রাশেদ সাহস করে মোমবাতিটা হাতে নিয়ে ওই তালাবদ্ধ দরজার সামনে গেল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা ভারী ভেজা নিঃশ্বাসের শব্দ ভেসে এলো, যেন কেউ একজন তীব্র কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। রাশেদ ভয়ে 2 কদম পিছিয়ে এলো। এমনকি আমরা 4 জনে তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর সেই শব্দটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা সে রাতে আর কেউই ঘুমাতে পারলাম না। সবাই মিলে এক ঘরে বসে সকাল করলাম। পরদিন সকালে আমরা কৌতূহল সামলাতে না পেরে পাশের বাড়ির এক মুদি দোকানদার শফিক ভাইয়ের কাছে আমাদের ম্যাচটার ব্যাপারে জানতে চাইলাম। শফিক ভাই প্রথমে কিছুই বলতে চাননি, পরে
যখন আমরা সবাই মিলে একটু জোরাজুরি করলাম, তখন তিনি আশেপাশে তাকিয়ে নিচু গলায় যা বললেন তা শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। শফিক ভাই জানালেন, আজ থেকে প্রায় 10 বছর আগে, অর্থাৎ সাল তখন 2009, ওই ঘরে এক মেডিকেল পড়ুয়া ছাত্রী সাবলেট থাকতো। বাড়ির মালিকের এক আত্মীয়র কুদৃষ্টি পড়েছিল মেয়েটার ওপর। এক বর্ষার রাতে মেয়েটিকে ওই ঘরে আটকে রেখে পাশবিক নির্যাতন করা হয় এবং পরে মেয়েটি লোক লজ্জার ভয়ে ওই ঘরেই সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। যখন পুলিশ এসে লাশটি উদ্ধার করে, তখন নাকি মেয়েটার চোখ দুটো ভীতি আর ক্ষোভে খোলা ছিল। এরপর থেকেই ওই ঘরটা তালাবদ্ধ এবং বাড়িওয়ালা কাউকেই উপরের তলা বা নিচের তলার ওই ঘরে একদমই ভিড়তে দেন না। শফিক ভাইয়ের কথা শুনে মনে হলো যে আমরা ম্যাচ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু আমরা একটু সময় না নিয়ে আমরা ঠিক করলাম যে পরের সপ্তাহেই অন্য কোথাও আমরা শিফট করব। কিন্তু আমাদের কপালে যে আরো বড় ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তা আমরা জানতাম না। তার ঠিক 2 দিন পরই, অর্থাৎ 24শে জুলাই, সেদিন রাতে ছিল প্রচন্ড বৃষ্টি। রাত আনুমানিক 2:45। আমি আর তন্ময় এক রুমেই শুয়েছিলাম, আর অন্য রুমে আসিফ আর রাশেদ। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দ শুনে। মনে হলো আমাদের ড্রয়িং রুমে কেউ একজন খুব ভারী কিছু টেনে নিয়ে হিচড়ে হিচড়ে হাঁটছে এবং ঘ্যাস ঘ্যাস শব্দ করছে। আমি তন্ময়কে ডাকলাম, ও উঠে বসলো। আমরা মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমে এলাম। ড্রয়িং রুমে আসতেই আমাদের চোখ চড়ক গাছ হয়ে গেল। আসিফ আর রাশেদের ঘরের দরজাটা হা করে খোলা, আর মেঝেতে রক্ত মাখা পায়ের ছাপ। সেই পায়ের ছাপগুলো সোজা গিয়ে ঠেকেছে সেই তালাবদ্ধ স্টোর রুমের দরজার সামনে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই স্টোর রুমের তালাটা ভাঙ্গা এবং দরজাটাও সামান্য খোলা। আমাদের বুক ধরফর করতে লাগলো। আমি আর তন্ময় কাঁপতে কাঁপতে সেই ঘরের দরজার কাছে গেলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইট যখন ভেতরের অন্ধকারে ফেললাম, তখন যা দেখলাম তা মনে করলে আজও আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। ঘরের মাঝখানে আসিফ আর রাশেদ হাঁটু গেড়ে বসে আছে। তাদের চোখ দুটো একদম জবা ফুলের মতো লাল এবং তারা সম্মোহিতের মতো দেয়ালের দিকে তাকিয়ে আছে। আর দেয়ালের ঠিক ওপরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে একটা অবয়ব। তার পরনে সাদা একটা সালোয়ার কামিজ যা রক্তে ভেজা। তার চুলগুলো উস্কো খুস্কো এবং মুখটা পচে গলে বিকৃত হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। কুচকুচে কালো, সেখানে কোনো মনি নেই। সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছিল। হঠাৎ করেই সেই ঝুলন্ত অবয়বটা তার মাথাটা পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে সরাসরি আমাদের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। সে একটা অতি প্রাকৃতিক ভাঙ্গা গলায় ফিস ফিস করে বলল, তোরা কেন আসলে এখানে? তোদেরও আমি ঝুলাবো। ঠিক তখনই ঘরের দরজাটা আমাদের পেছন থেকে সশব্দে বন্ধ হয়ে গেল। ঘরের ভিতরে বাতাস এতটাই বিষাক্ত আর ভারী হয়ে উঠল যে আমাদের দম বন্ধ হয়ে আসতে লাগলো। আসিফ আর রাশেদ হঠাৎ করেই নিজেদের হাত দিয়ে নিজেদের গলা টিপে ধরার চেষ্টা করতে লাগলো, ঠিক যেন অদৃশ্য কেউ তাদের বাধ্য করছে। আমি আর তন্ময় ভয়ে চিৎকার করে দরজায় ধাক্কাতে লাগলাম। আমাদের চিৎকার শুনে উপরের তলা থেকে বাড়িওয়ালা সেই বৃদ্ধ লোকটা ছুটে এলেন।
তিনি এসে বাহির থেকে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলেন এবং জোরে জোরে কোরআনের আয়াত পাঠ করতে লাগলেন। প্রায় 10 মিনিটের একটা তাণ্ডব চলার পর ঘরের ভিতরে সেই ভয়ঙ্কর অবয়বটা হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল। আসিফ আর রাশেদ বিকট চিৎকার দিয়ে মেঝেতেই লুটিয়ে পড়ল। পরদিন সকালে আমরা 4 জনেই কুষ্টিয়া ছেড়ে যাওয়ার পর বাড়ি চলে যাই। আসিফ আর রাশেদকে প্রায় 1 মাস কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রাখতে হয়েছিল, কারণ তাদের গলায় 4টে আঙ্গুলের গভীর কালো কালশিটে দাগ পড়ে গিয়েছিল। তারা দীর্ঘদিন ট্রমার মধ্যে ছিল। আমি আজও রাতে বৃষ্টি হলে ঘুমাতে পারি না। যখন ওই বৃষ্টির শব্দ শুনি আমার মনে হয় মিলন পাড়া সেই অভিশপ্ত ঘরের সেই রক্তমাখা চোখের অবয়বটা আমার জানালার বাইরে দাঁড়িয়ে আছি এবং ফিসফিস করে বলছে, তোরা কেন আসলি? তো ভাইয়া, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সঙ্গে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে মেইল বা কমেন্ট করে জানাবেন। হতে পারে পরবর্তী ঘটনা আপনারটাই হবে। আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।